দুটো প্রিমিয়াম ইনস্টিটিউট, একটা মেডিকেল কলেজ, একটা ল কলেজ। মানে বুঝতে পারছেন যে আজকের দিনে কি পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিদিন নতুন নতুন করে আমরা লজ্জিত হচ্ছি। একটা প্রশ্ন এখানে এসেই যায় দাদা, বিচার কি এখন বিক্রি হয়ে যায়? আইন আইনের পথে চলবে না, আইন কখনো আইনের পথে চলে না। আইনকে আইনের পথে চালিত করতে হয়। আমাদের ব্যক্তি জীবনের চর্চা এবং সমাজ জীবনের চর্চা থেকে কোথাও নৈতিকতার যে পার্ট সেটা প্রায় চুকিয়ে ফেলেছে। যদি আরজি করে ওই সমস্ত যারা যারা অপরাধী ছিল তাদের প্রত্যেকের শাস্তি হতো, কিছু ক্রিমিনাল মাইন্ড আছে, সেটা তো আর আপনি আমি কেউ অস্বীকার করতে পারি না। আমরা যদি মনে করি বিচার ব্যবস্থা মানে একটা করে ইউটোপিয়ান একটা আইডিয়া, যেখানে বিচার ব্যবস্থায় সব কিছু করে ফেলবে, তাহলে আমরা ভুল ভাবছি। দুর্নীতি হয়েছে দিনের আলোর মতো পরিষ্কার। যে সিস্টেমটা আমাকে ন্যায় দেবে সেই সিস্টেমটার সঙ্গে অন্যায় করা হচ্ছে। বলেন কি, মানে যদি হাইকোর্টের এই অবস্থা হয় তাহলে আমরা বিচার নিতে কোথায় যাব? সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। আজকের এই উদ্বেগজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে নারী সুরক্ষা থেকে শুরু করে এসএসসি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এই পডকাস্টে। সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। শামীমদার সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার আপনাকে এবং আপনার প্রতিটি দর্শককে। কেমন আছেন দাদা? দেখুন, ব্যক্তি জীবনে কেমন আছি তার থেকে বেশি গুরুত্বপূর্ণ সমাজ জীবনে কেমন আছি। ব্যক্তি জীবনে নিঃসন্দেহে ভালো আছি, কিন্তু সমাজ জীবনে কি ভালো আছি? আজকের দিনে দাঁড়িয়ে, আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিদিন যখন একটার পর একটা অন্যায় ঘটছে, তখন নিশ্চিতভাবেই আমি একজন সামাজিক মানুষ হিসেবে নিশ্চিতভাবেই তার ঢেউ প্রতিদিন আমার মধ্যে আসে, আছড়ে পড়ে। ফলে খুব স্বাভাবিকভাবেই যেহেতু সমাজ ভালো নেই, সামাজিক মানুষ হিসেবে সেই ভালো থাকা যাচ্ছে না। চারপাশে যা চলছে, আজকে যে আমরা আলোচনা করব তার একটা বড় দিক হলো ওমেন সেফটি, নারী সুরক্ষা। আমি একজন মহিলা এবং আমি একটি কন্যা সন্তানের মা। আমি খুব চিন্তিত। আপনি যেমন চিন্তিত, সমভাবে আমিও চিন্তিত, এবং সমভাবে আমি মনে করি এই ভারতবর্ষের প্রতিটি নারী, প্রতিটি মা সমানভাবে চিন্তিত। এই রিসেন্ট টাইমে আমি দুটো ঘটনার উল্লেখ করব। এই কলকাতা শহরে মানে দুটো প্রিমিয়াম ইনস্টিটিউট, একটা মেডিকেল কলেজ, একটা ল কলেজ। তার অভ্যন্তরে একজন ধর্ষিত হলেন, ধর্ষিতা হয়ে খুন হয়ে যেতে হলো। আইন কলেজের অভ্যন্তরে একজনকে গণধর্ষণের শিকার হতে হলো। সেটা কিন্তু এই পশ্চিমবঙ্গের একটা প্রান্ত সীমার একটি গ্রামের ঘটনা নয়, শহর কলকাতার ঘটনা। শহর কলকাতার অভ্যন্তরে দুটো প্রিমিয়াম ইনস্টিটিউট, একটা মেডিকেল কলেজ, একটা ল কলেজ। মানে বুঝতে পারছেন যে আজকের দিনে কি পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, এর কারণ হিসেবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি শুধুমাত্র যে ওই দৈনন্দিন যে কাদা ছোড়াছুড়ি সেটার মধ্যে থাকবো না। এর কারণ অনেকগুলো আছে। মানে আমার মতো করে যদি আমি বলি, এক, সেটা হলো যে আমরা এমন সমাজ ব্যবস্থা তৈরি করতে পারিনি যেখানে অন্যায় করাটা, সেটাকে লোকে মনে করবেন না যে অন্যায় করলে আমি শাস্তি পাবো। এটা যখন লোকে মনে করতে পারছেন না যে না আমি শাস্তি পাবো, এরকম পরিস্থিতি নেই, তা অতএব অন্যায় করি। মানুষের কাছে তো এই মুহূর্তে সেই জায়গাটা নেই। অনেকের কাছেই ব্যাপারটা এরকম হয়ে গেছে, আমি যা খুশি করতে পারি, আমি শাস্তি পাবো না, আমার কিছু হবে না। দেখুন, এই পরিস্থিতি তৈরির পিছনে অনেকগুলো কারণ আছে। একটা তো অবভিয়াস কারণ, যে সেটা হচ্ছে যে রাজনৈতিক। আমি সেটা একটু সাইডে রাখি ফর দ্য টাইম বিং। দ্বিতীয় হচ্ছে সামাজিক, তৃতীয় হচ্ছে ব্যক্তি জীবন। দেখুন, আপনি এই যে বলছিলেন না পরিবারের কথা, আপনার এবং আপনার মেয়ের কথা, দেখুন আপনি ব্যক্তি জীবনে তো একটা ব্যক্তি চর্চা করেন, সমাজ জীবনে সামাজিক চর্চা করেন। আমাদের ব্যক্তি জীবনের চর্চা এবং সমাজ জীবনের চর্চা থেকে কোথাও নৈতিকতার যে পার্ট সেটা প্রায় চুকিয়ে ফেলেছে, ভীষণ অভাব। মানে এটা আমি কারণের মধ্যে যাচ্ছি না, কার্যকারণের মধ্যে যাচ্ছি না, কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে। ফলে এই যে একজন মহিলা, একজন বয়োজ্যেষ্ঠ, তাকে সম্মান করা, এই নৈতিকতার যে পাঠ দেওয়া,
সেই পার্ট দেওয়া মানুষের সংখ্যা কমছে, সেই পার্ট নেওয়া মানুষের সংখ্যা কমছে, ফলে এই সমাজ জীবনে তার রিফ্লেকশন ঘটছে। এটা একটা দিক গেল। দ্বিতীয় হচ্ছে, যদি ধরুন অন্যায় করার পরে যে শাস্তি, মানে দৃষ্টান্তমূলক শাস্তি, সেটার ক্ষেত্রেও কোথাও না কোথাও একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বিভিন্ন কারণে। দেখুন, মানুষ থাকলে কনফ্লিক্ট থাকবে, আর সেই কনফ্লিক্টকে মিনিমাইজ করার জন্যই কিন্তু আইনের প্রবর্তন। এবার শুধু আইন থাকলেই কি মানে অন্যায় থাকবে না? তা তো নয়। আইন থাকলে অন্যায় রয়েছে বলেই আইন আছে। এবার সেই আইনের সঠিক প্রয়োগ করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো আইনের প্রয়োগ। দেখুন, অনেকে প্রায়শই আমি শুনি, এবং আমি মানে যেই এই কথাটা বলেন আমি শুনে হাসতে শুরু করি, মানে নিজের মন থেকে। কেন বলুন তো? আইনের পথে চলবে না। আইন কখনো আইনের পথে চলে না। আইনকে আইনের পথে চালিত করতে হয়, চালাতে হবে একদম। এবং সেই পরিচালনা যারা করবেন তাদেরকে সদর্থক ভূমিকা নিতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, সেই সদর্থক ভূমিকার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখছি যেন ল্যাকুনা রয়ে যাচ্ছে। সেটা বিভিন্ন কারণে, সেটা প্রশাসনিক হতে পারে, সেটা আমি মানে দেখুন, আমি একজন আইনজীবী হিসেবে বলতে পারি যে আমি যে বলবো যে সবসময় যে মানে যে বিচারের যে পরিসর, সেটাও কি একদম এখন আদর্শগত পরিবেশ? তা তো নয়। মানে আমরা তৈরি করার চেষ্টা করি। একটা প্রশ্ন এখানে এসেই যায় দাদা, বিচার কি এখন বিক্রি হয়ে যায়? দেখুন, আমি বিচার বিক্রি হয়ে যায় এটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার আমি দেব না, কিন্তু তারপরেও আমি কতগুলো কথা বলবো নিশ্চিতভাবেই। দেখুন, বিচার বিক্রি হয়ে যায় এটা আমি বিশ্বাস করি না, কিন্তু মানে বিচার পাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা থাকে এটা বিশ্বাস করি, বিভিন্ন রকম এই যে প্রতিবন্ধকতা। আমরা দেখলাম কিছুদিন আগেই একজন জাজের বাড়ি থেকে প্রচুর টাকা পয়সা উদ্ধার হলো, এগুলো তো আমাদের চিন্তা দেয়, এগুলো তো আমাদের ভয় ধরায় মনে। একদম, মানে আপনার যেমন ভয় ধরায় সমভাবে আমাকেও মানে সত্যি সত্যি চিন্তিত করে। তার মধ্যে থেকেও আমি বলবো বিচার ব্যবস্থা, আমি যদি এই গণতন্ত্রের ইনস্টিটিউশনগুলোকে লক্ষ্য করি, তার মধ্যে বিচার ব্যবস্থা আমি বলবো তুলনায় অনেক বেশি স্বচ্ছ। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, এবং এই ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার্থে বিচার ব্যবস্থার যে অবদান, সেটা অস্বীকার করতে পারবেন না। সেটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ধরনের ছবিগুলো দেখার পর মনে প্রশ্ন চিহ্ন তো না, তৈরি প্রশ্ন হবে। দেখুন, প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠান সম্পর্কে প্রশ্ন থাকাটা আমি মনে করি গণতন্ত্রকে স্ট্রেনথেন করে। এবং নিশ্চিতভাবে দেখুন, একজন বিচারপতির বাড়িতে কি ঘটেছিল, কেউ রেখেছিল নাকি সত্যি সত্যি পাওয়া, এর মধ্যে তো ডিবেট আছে। দেখুন, আমাদের ভারতবর্ষে সেই জন্যই তো সংবিধানের অভ্যন্তরে এই ক্ষমতা রয়েছে, একজন জাজকে ইমপিচ করা যায়। ফলে ভারতবর্ষের বিচার ব্যবস্থা মানে একজন বিচারপতি তিনি একেবারে কমপ্লিট ইমিউন তা তো নয়। মানে ইমপিচমেন্ট প্রসিডিওর অ্যাডপ্ট করে তাকে ইমপিচ করা যায়। ফলে এই যে ধরুন একজন বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধার, এটিকে আপনি দুভাবে দেখতে পারেন। এক, যে সত্যি সত্যিই সেই টাকাটি কেউ দিয়েছিল। দ্বিতীয় হচ্ছে সেই টাকাটি ওখানে রাখা হয়েছিল। এই দুটো আপনি বলতে পারেন দুরকম মতামত আছে। আসতেই পারে, দুটো যে কোনো একটা হতেই পারে, যে কোনো একটা হতে পারে। দুটোই কিন্তু দুটোই থ্রেট বিচার ব্যবস্থার জন্য। যদি কেউ একজন এই সাহস দেখান যে একজন বিচারপতির বাড়িতে টাকা রেখে দিয়ে আসবেন, তাহলে বুঝতে হবে বিপজ্জনক ইঙ্গিত। তৃতীয় হচ্ছে যদি নেন বিচারপতি, সেটা আরো বিপজ্জনক। যদি আমরা গোটা ভারতটাকে নিয়ে কথা বলি, আমি দেখছিলাম যে ওমেনের পিস এবং সেফটি সিকিউরিটি সবের ক্ষেত্রে 177টা দেশের মধ্যে 128 নম্বরে রয়েছে আমাদের দেশ। কতটা লজ্জার! দেখুন, প্রতিদিন নতুন নতুন করে আমরা লজ্জিত হচ্ছি। এবং এই যে ধরুন আমি দুটো ঘটনার উল্লেখ করলাম, কিন্তু এই দুটো ঘটনা তো নয়, প্রতিদিন ঘটছে। একদিকে যখন আমরা উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছি, তার উল্টো দিকে দাঁড়িয়ে এই ঘটনাগুলো ঘটছে। আমি মনে করি দেখুন, উমেনদের এম্পাওয়ার করার জন্য আপনাকে উমেনদের নতুন করে কিছু দিতে হবে না, সমান সুযোগ তৈরি করে দিন। এবং এই সমান সুযোগটা শুরু হবে আপনার পারিবারিক চর্চা থেকে, আপনার ব্যক্তি চর্চা থেকে। আমরা কোথাও না কোথাও একটা ফেল করছি
বলে আমার ব্যক্তিগত অভিমত। দেখবেন আমি আমার দেশে শিক্ষা নিয়ে কথা বললে আমরা হায়ার এডুকেশন নিয়ে কথা বলি। প্রাথমিকটা নিয়ে তো কথা বলিই না। আপনি এই যে বললেন না যে প্রাথমিক নিয়ে কথা বলি না, আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন এলিমেন্টারি এডুকেশন, সেটাকে স্ট্রেনথেন করা। হ্যাঁ, বেস ঠিক না হলে তারপরে কি করে বাকিটা হবে? আপনি বলুন তো যে এতগুলো 5 ইয়ার প্ল্যানিং হয়েছে, তারপরে এই যে নতুন নীতি আয়োগ হয়েছে, আচ্ছা বলুন তো আমরা এই যে প্রাথমিক শিক্ষা নিয়ে আমরা কি করেছি? আমরা স্বাধীনতার এতগুলো বছর পরে এসে দাঁড়িয়ে আমরা সংবিধানের সংশোধন নিয়ে এসে বললাম 6 থেকে 14 বছর বয়স্ক প্রতি শিশুকে এলিমেন্টারি এডুকেশন রাষ্ট্র দেবে। রাইট টু এডুকেশন অ্যাক্ট এলো এতগুলো বছর পর, 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট। আমরা কি যে শিক্ষা রাষ্ট্র দেবে বলে আমরা সংবিধানের সংশোধন নিয়ে এলাম, রাইট টু এডুকেশন অ্যাক্ট নিয়ে এলাম, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, আমরা কি সমমানের শিক্ষা দিতে পারছি ভারতবর্ষের প্রতিটি শিশুকে? আমরা যে শিক্ষা প্রদান করতে চাই, মানে ভারতবর্ষের প্রতিটি শিশুকে যে শিক্ষায় শিক্ষিত করতে চাই, যে নৈতিক শিক্ষা, যে সামাজিক শিক্ষা, যে রাজনৈতিক শিক্ষা, যে রাজনৈতিক দর্শন আমরা দিতে চাই, আমরা পারছি। এবং প্রত্যেকটা জিনিসেরই এফেক্ট হয়তো কোথাও গিয়ে পরে। আপনি যে বেস্টার কথা বললেন, প্রাথমিকের কথা বললেন, আমরা যখন নারী সুরক্ষার কথা বলি, এগুলো তো প্রাথমিক জায়গা থেকেই শুরু করা দরকার ছিল কোনো জায়গায়, সেটা তো করা হয় না। আমরা স্কুলে দেখেছি সেক্স এডুকেশন এলো, কিন্তু কোথাও যেন হারিয়ে গেল। টিচাররাও নাকি লজ্জা পেতেন পড়াতে, অনেক জায়গায় শুনেছি। এবং আপনাকে বলি, দেখুন আমরা প্রথম মানে হরমোন পড়েছি অনেকটা বড় হয়ে, ক্লাস 9-9, ইয়েস। তো বায়োলজিতে প্রথম পড়লাম এবং রীতিমতো মানে সেটা নিয়ে আপনিও নিশ্চিতভাবেই মানে ফেস করেছেন, আমিও ফেস করেছি। আমরা তো মানে এলিমেন্টারি এডুকেশনের পার্টেই তো এই মানে আজকের দিনে দাঁড়িয়ে ধরুন এই ইংরেজি মাধ্যম স্কুলগুলো গুড টাচ, ব্যাড টাচ সব শেখাচ্ছেন। তাহলে এইটা কেন সরকারি স্কুলগুলোতে কেন দেওয়া যাবে না এই শিক্ষা? কেন আজকে সরকারি স্কুলগুলোতে যে সিলেবাস পড়ানো হবে সেটা আধুনিক হবে না? আজকের দিনে দাঁড়িয়ে ধরুন এই ব্ল্যাকবোর্ডের বদলে একটা ডিজিটাল বোর্ড কেন থাকবে না? খুব বেশি তো খরচ নয়। দেখুন আমরা এত কিছু করতে পারি, আমরা একটা ডিজিটাল বোর্ড লাগাতে পারি না? গুগল ক্লাসরুম করতে পারি না? মানে কেন, মানে কত টাকা খরচা হয়? যে ঘটনাগুলো ঘটছে, আপনি দুটো ঘটনার কথা বললেন, আরজি করের কথা এবং কসবা ল কলেজের কথা, আমি নাম উল্লেখ করেই বলছি। এই ঘটনাগুলো থেকে কোথাও কি আপনার মনে হচ্ছে যে সামাজিক অবক্ষয়টার এইটার কারণ, না এছাড়া আরও অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে? শুধু সামাজিক কারণ নয়, এখানে সামাজিক কারণ রয়েছে, রাজনৈতিক কারণ রয়েছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওই যে বললাম নৈতিক শিক্ষা। দেখুন ওই যে সামগ্রিক কার্যকারণ রয়েছে এবং তারই একটা রিফ্লেকশন ঘটছে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে, সে কসবার ল কলেজই বলুন আর ওই আরজি করেই বলুন। আপনি দুটো ক্ষেত্রেই দেখবেন একটা রাজনৈতিক কারণ রয়েছে, একটি সামাজিক কার্যকারণ রয়েছে। দেখুন আমি দৈনন্দিন রাজনৈতিক চর্চার কথা শুধুমাত্র বলবো না, তার বাইরে গিয়ে আপনি যদি দেখেন কোথাও না কোথাও রাজনৈতিকভাবেই একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে দুষ্কৃতীদের, তাদের প্রতিষ্ঠানের একটা অংশ করে নেওয়া আর তার সঙ্গে দুর্নীতিগ্রস্ততা। সমস্ত, আমি কোনো দলের নাম না করে বলবো দাদা, যে এতে তো যে কোনো দলেরই ভাবমূর্তি খারাপ হবে। যারা রয়েছেন সেই দলের মাথায়, তারা কি এটা বুঝতে পারছেন না যে ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে? এটা শুধু কিন্তু আমি আমাদের রাজ্যের বিশেষে বলছি না, আমি পুরো দেশের সামগ্রিকভাবে বলছি। দেখুন এর দুটো কারণ থাকতে পারে আমি যেটা উপলব্ধি করি। এক, আমি বুঝতে পারছেন না বলে আমি মনে করি না, বুঝতে পারেন, কিন্তু তারা বুঝতে পেরেও কেন বেরিয়ে আসতে পারছেন না সেখান থেকে, সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে যদি আমি বলি যে আপনার সন্তানটিকে রাজনীতির অংশ করবেন, সে যদি ধরুন কালকে বলে যে আমি রাজনীতি করবো, আপনি উদ্বিগ্ন হয়ে যাবেন।
আমি তো বারণ করব সোজাসুজি। তাহলে আপনি উদ্বিগ্ন হয়ে যাবেন, তাহলে রাজনীতি করবে কারা? এখানেই হচ্ছে ওই উত্তরটি লুকিয়ে আছে। আসলে যিনি বুঝতে পারছেন তিনি তার সঙ্গে এটাও বুঝতে পারছেন যে আমি কাদের দ্বারা পরিবৃত্ত, কাদের দ্বারা পরিচালিত, কাদের নিয়ে আমাকে চলতে হবে, তাহলে আমি কি করতে পারি। এই সমস্ত, আমি শুধু একটা রাজনৈতিক দলের কথা বলছি না, আমি বিভিন্ন রাজ্যে ইভেন দেশে আসলে শুরু করতে হবে পরিবর্তনটা একেবারে গোড়া থেকে। দেখুন, আজকে যদি আমি বলি আমার সন্তানকে যে তুমি আর যাই করো রাজনীতি করো না, আপনি আপনার সন্তানকে, তাহলে কার সন্তানেরা আসবে রাজনীতিতে? এই যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এই ভ্যাকুয়ামটাকে অকুপাই করছে কারা? যাদের রাজনীতিতে আসা উচিত নয়, তারা ওই ভ্যাকুয়ামটাকে পরিপূর্ণ করে দিচ্ছে। ফলে এই যে বলছেন না যে যারা ওই পরিসরে রয়েছে তারা কি বুঝতে পারছেন না? বুঝতে পেরেও কিছু করতে পারছেন না। এই যে করতে পারবেন তখনই যখন তারা দেখবেন এর অল্টারনেটিভ রয়েছে, আর তাদের পক্ষ থেকে ওই প্রয়াস তৈরি করতে হবে আমরাও ওই অল্টারনেটিভটা তৈরি করব, আমরা এমন পরিস্থিতি তৈরি করব যাতে আপনার মেয়েকে আপনি স্বচ্ছন্দে বলতে পারেন যে তুই রাজনীতি করবি। ভয়টা কোথায় দাদা? আমরা যদি এই যে ধরুন কসবার ঘটনাটায় মেয়েটি যে এসেছিল, সে তো পলিটিক্যালি ভাবনা চিন্তা থেকেও কিছু কাজের একদম কারণে এসেছিল। একদম কোথায় সাহস পাবো বলুন তো মেয়ের মা হিসেবে এরম পরিস্থিতি দেখার পর? এখানেই হচ্ছে যে সেই মেয়েটি এসেছিল যদি এরকমভাবে সব মেয়ে আসতো, এবং তার সঙ্গে আমি জুড়ে দেব, ধরুন আজকে যদি আমি অন্য একটি বিতর্ক সভায়ও বলেছি যে আজকে যদি এই পরিস্থিতি থাকতো, ধরুন ছাত্র ভোট বন্ধ, যদি ছাত্র সংসদ নির্বাচন হতো, ছাত্র সংসদ নির্বাচন হয়ে ওই মেয়েটি হয়তো ওই কলেজের জেনারেল সেক্রেটারি থাকতো, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। তাহলে এইটা আলটিমেট দেখুন, কোথাও না কোথাও আবার সেই ভিসিয়াস সাইকেল, রাজনৈতিক সিদ্ধান্ত ছাত্র সংসদ নির্বাচন হবে না। দেখুন, আমি ছাত্র সংসদ নির্বাচন হলে দুজনই হয়তো একই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, কিন্তু এই রাজনৈতিক আদর্শের বিশ্বাসেরও ভিন্নতা রয়েছে। তো একজন সৎভাবে একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, আর একজন অসৎভাবে একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন। মজার কথাটা জানেন দাদা, মানে আমি যখন কলেজে পড়তাম সে সময় অন্য রাজনৈতিক দল ছিল, আমার কলেজে কিন্তু তখনও ইলেকশন হতো না, সিলেকশনই হতো। এটা না একটা ধারা, এটা একটা রোগ যেটা হয়ে আসছে, এটাকে সত্যিই দূর করা খুব দরকার। সেই জন্যই তো ওই যে বললাম, এটা দূর করতে গেলে উদ্যোগ নিতে হবে, আপনাকেও উদ্যোগ নিতে হবে, আমাকেও উদ্যোগ নিতে হবে, যারা শুনছেন তাদেরকেও উদ্যোগ নিতে হবে। আমরা দেখুন, গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে বলছি, প্রতিটি মানুষ তারা পার্টিসিপেশন করবে, এটা পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অবশ্যই। এবং তাদের মতের রিফ্লেকশন ঘটবে ভারতবর্ষের প্রতিটি নীতি নির্ধারণের ক্ষেত্রে। তার কারণ ধরুন, এই যে ধরুন জনপ্রতিনিধি নির্বাচিত হয়, তারা কি হয়? জনগণের দ্বারা নির্বাচিত হয়ে জনগণের মতেরই রিফ্লেকশন ঘটান। কিন্তু প্রকৃত এই আইডিয়াল সিচুয়েশন কি থাকে? তা তো থাকে না। আপনিও জানেন সত্যতা কি, আমিও জানি সত্যতা কি, কিন্তু আমাদের তো এই প্রয়াস করে যেতে হবে। আমাদের সর্বপ্রথম সুনাগরিক তৈরি হওয়া উচিত, এবং একটি দায়বদ্ধ নাগরিক তৈরি হওয়া উচিত। কিন্তু সেই দায়বদ্ধ নাগরিক তৈরি হতে আমি মনে করি আমরা নাগরিকরা ব্যর্থ হচ্ছি। তাই হয়তো সিস্টেমটার মধ্যে অনেকগুলো ফাঁক ফোকর থেকে যাচ্ছে, আমরা পূরণ করতে পারছি না। দাদা, সিস্টেমের ফাঁকফোকর নিয়ে যখন কথা বলছি, আমি একটু লয়ের ফাঁকফোকর নিয়ে জানতে চাইবো আপনার কাছে। আইনের কাছে গিয়ে কিভাবে বেঁচে যাচ্ছেন অপরাধীরা, এইটা নিয়ে কখনো ভেবেছেন? হ্যাঁ, অবভিয়াসলি। এবং দেখুন, আমরা বিচার বলতে আমরা এক্সক্লুসিভলি অনেকেই হয়তো ভাবি, এবং ভুলভাবেই ভাবি, বিচার মানে আমরা ভাবি ওই বিচারালয়ের অভ্যন্তরে একজন বিচারপতি, তার সামনে দাঁড়িয়ে থাকা কিছু আইনজীবী, এটাই বিচার না। বিচার কোনো এক্সক্লুসিভ বিষয় না, একটা ইনক্লুসিভ বিষয়। দেখুন, বিচার মানে হচ্ছে, ধরুন আপনি মূলত ধরুন এই বিভিন্ন এই যে বর্তমান সময়ে দাঁড়িয়ে
বিভিন্ন ঘটে যাওয়া ঘটনার সাপেক্ষেই বিচার, যদি আপনি সেই হিসাবেই ধরেন। ধরুন একটি ক্রিমিনাল ইনসিডেন্ট হলো, সেই ইনসিডেন্টের ফলে তারপরে তার ইনভেস্টিগেশন শুরু। এই ইনভেস্টিগেশন ওয়ার্কটা সম্পূর্ণভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। তাহলে এই এক্সিকিউটিভ ওয়ার্ক, একজন পুলিশ আধিকারিক তিনি তদন্ত করছেন। একজন পুলিশ আধিকারিক তদন্ত সঠিক করতে পারেন, বেঠিক করতে পারেন। বেঠিক করার কার্যকারণ বিভিন্ন থাকতে পারে, উৎকোচ হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে, অন্য কোনো সামাজিক কারণ হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। কারণ যাই হোক না কেন, সেটা এক্সিকিউটিভ ওয়ার্ক। তাহলে সেই এক্সিকিউটিভ ওয়ার্কের কালমিনেশন হচ্ছে চার্জশিট। সেই চার্জশিটের উপর দাঁড়িয়ে তারপরে সেটিকে চার্জ ফ্রেমিং গ্রহণ করলে, তারপরে ট্রায়াল, তারপরে বিচার, মানে শেষ হওয়া, একজন দোষী বা নির্দোষ সেটি প্রমাণ হওয়া। তাহলে শুরু হলো কি হিসেবে? একটা এক্সিকিউটিভ ওয়ার্ক হিসেবে। তাহলে সেই এক্সিকিউটিভ ওয়ার্ক হিসেবে শুরু হলে সেটা তো জুডিশিয়ারির অংশ না। আপনাকে মানে একটা মজার কথা বলি, ধরুন বিচারালয় একটা বিচার করলো, কিন্তু বিচারালয়ের কি এই বিচারটিকে এক্সিকিউট করার মতো ক্ষমতা রয়েছে? না, নেই। মানে আপনি বলতে পারেন আমরা কন্টেম্প্ট আছে, বিচারালয় তো কন্টেম্প্ট করবে। এবার ধরুন কন্টেম্প্ট করে কী হবে? জেল হবে। মানে বিচারালয়ের কি জেল আছে? নেই। বিচারালয়ের কি নিজস্ব পুলিশ আছে? নেই। তাহলে এটা একটা এক্সিকিউটিভ ওয়ার্ক। এবার যদি ধরুন কালকে, মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ধরুন কালকে মানে ধরুন সরকার, মানে আমি শুধুমাত্র এই রাজ্যের সরকার বলছি না, আমি সামগ্রিকভাবে সরকার এবং বিচারালয়কে আমি দুটো আলাদা বিষয় বলে জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলি। ধরুন কালকে সমস্ত সরকার ঠিক করলো বিচারালয় যা রায় দেবেন বা নির্দেশ দেবেন আমরা মানব না। বিচারালয় কি করবে? জাস্ট টোটাল জগন্নাথ হবে। কি ভয়ঙ্কর কথা বললেন। হ্যাঁ, অবভিয়াসলি। তাহলে বিচার মানে হচ্ছে একটা হলিস্টিক আইডিয়া। মানে বিচার মানে হচ্ছে আমাদের দেশের সিস্টেমটা এটা তৈরি। সেই জন্য দেখবেন আমাদের সিস্টেমে না, মানে আমাদের দেশে বিচারালয় কিন্তু আইন তৈরি করতে পারে না। আইন তৈরি করে আইনসভা, এক্সিকিউটিভ সেটার সেই আইন মোতাবেক তার এক্সিকিউশন করেন। আর জুডিশিয়ারি সেই আইন মোতাবেক এক্সিকিউশন হয়েছে কিনা, বা বিশেষ করে সাংবিধানিক আদালতগুলো সংবিধানের পেরিফেরির মধ্যে সেই আইনটি তৈরি হয়েছে কিনা সেইটা দেখেন, সেটা সাংবিধানিক বৈধতা যাচাই করেন। এটা মূলত বিচারালয়ের কাজ বা বিচার ব্যবস্থার কাজ। ফলে আমরা যদি মনে করি বিচার ব্যবস্থা মানে একটা করে ইউটোপিয়ান একটা আইডিয়া, যেখানে বিচার ব্যবস্থায় সব কিছু করে ফেলবে, তাহলে আমরা ভুল ভাবছি। কারণ বিচার ব্যবস্থা সব কিছু করতে পারে না বা করা উচিত নয়। তাহলে কি হবে বলুন তো? তাহলে বিচার ব্যবস্থা যদি জুডিশিয়াল অ্যাক্টিভিজম শুরু হয়ে যাবে, মানে সে আরও খারাপ পরিস্থিতি, প্যাথেটিক সিচুয়েশন। কারণ কি বলুন তো, ধরুন একজন সৎ পলিটিশিয়ান, একজন অসৎ পলিটিশিয়ান, তিনি একজন অসৎ পলিটিশিয়ানও যদি ধরুন নির্বাচিত হয়, আইনসভার সদস্য হলেন, তারপরেও সে কিন্তু কোনো না কোনোভাবে সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ, কারণ সাধারণ মানুষ দ্বারা নির্বাচিত। কিন্তু আমাদের দেশের তো বিচারালয়ে মানে বিচারপতি নিয়োগ, এ তো সাধারণ মানুষের দ্বারা ভোট দিয়ে তো আর নির্বাচিত হয় না। ফলে আপনি তার মানে বিচারালয়ের নিশ্চিতভাবে দায়বদ্ধতা রয়েছে জনগণের প্রতি, কিন্তু ওই যে আমাকে ইলেক্টেড হয়ে আসতে হবে এই দায়বদ্ধতা নেই। ফলে ফলে কি হয়েছে, আজকে ধরুন নিশ্চিতভাবেই বিচার ব্যবস্থা অত্যন্ত ভালো কাজ করছে, সেই জন্যই গণতন্ত্র টিকে আছে। কিন্তু কালকে যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, যদি ধরুন আমরা ওই সিচুয়েশনে চলে যাই যে না বিচার ব্যবস্থাই সব করবে, আর কিছু প্রয়োজন নেই, সেটা তো হতে পারে না। তাহলে মানে ভারতবর্ষ কেন, যে কোনো দেশের অবস্থা প্যাথেটিক হয়ে যাবে। ফলে আমরা এই সমস্ত সিস্টেমের মধ্যেই একটা ব্যালেন্স তৈরি করি। এই ব্যালেন্সের মাঝখানেই তো লুপহোলগুলো রয়ে গিয়েছে, যার জন্য আজকে ভুগতে হচ্ছে সাধারণ মানুষ। সেই জন্য এই লুপহোলগুলো থাকে বলেই আমাদের তো আইনে সেই ব্যবস্থাও রয়েছে। দেখুন, ল হচ্ছে ডাইনামিক সাবজেক্ট, মানে ল কখনো স্ট্যাটিক হতে পারে না। আজকে যেটা আপনার মনে হচ্ছে যে এই বিষয়ে আইন নেই, এইটা লুপহোল,
তাহলে সেটাকে পূরণ করার জন্যই তো কালকে আইন তৈরি হয়। আপনি ভাবুন এই লয়ের ডাইনামিসিজম, কত আইন ছিল না, যেমন ধরুন ইনফরমেশন টেকনোলজি, এটা নিউ সাবজেক্ট, ফলে এই নিয়ে কোনো আইন ছিল না। আজকে ইনফরমেশন টেকনোলজি এসছে, সেখানে ধরুন বিভিন্ন ধরনের অপরাধ এসছে, সেই অপরাধগুলো কমব্যাট করার জন্য বিভিন্ন আইন এসছে। তাহলে এই জায়গা থেকেই একটা প্রশ্ন আসছে দাদা, সেটা হচ্ছে এই যে ধর্ষণের মতো একদম নক্কারজনক ঘটনা, এগুলোর ক্ষেত্রে কতটা কড়া আইন আছে আমাদের দেশে? একদম সর্বোচ্চ শাস্তি রয়েছে, যদিও আমি মানে দেওয়া হয় কজনকে? হ্যাঁ, সেটা নিয়ে তো অবশ্যই মতান্তর রয়েছে, বা সেটা নিয়ে অনেকের বলার জায়গাও রয়েছে। কিন্তু আমি মানে অনেকেই হয়তো রেগে যাবেন, হ্যাঁ, কিন্তু আমি ব্যক্তি জীবনে এটা বিশ্বাস করি। আমাদের সর্বোচ্চ শাস্তি তো মৃত্যুদণ্ড। যদিও আমি মৃত্যুদণ্ডে ব্যক্তিগতভাবে, আমি জানি হয়তো অনেকে বিতর্কও করবেন, আমি মৃত্যুদণ্ড এই শাস্তিটা আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি, এবং আমি মনে করি এটা স্ট্যাটুট বুকে থাকা উচিত। বিশ্বের বিভিন্ন দেশে এটা নেইও। তার কারণ মৃত্যুদণ্ড থাকা, মানুষ তৈরি করতে পারেন না, ফলে যা তুমি ক্রিয়েট করতে পারো না সেটা তুমি ধ্বংসও করতে পারো না। এইভাবে এবার বলতে পারেন যে এরকম হিনিয়াস ক্রাইম হচ্ছে, তাকে কি রেখে দেবে? এটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন। আমৃত্যু জেলে রাখুন, কিন্তু মৃত্যুদণ্ড জেলে শুধু রাখলে কি শাস্তি হয়? না, দেখুন শাস্তির এই কনসেপ্টটা না, আপনি যেটা মানে আমি যদি বাংলা তর্জমা করি, শাস্তির দৃষ্টিভঙ্গি দুরকম হতে পারে। আমাদের বর্তমান যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে রিফর্মেটিভ, অর্থাৎ মানে তাকে রিফর্ম করব। দেখুন, এটা তো ওয়েলফেয়ার স্টেট, কোনো মানুষ তো মানে ক্রিমিনাল হয়ে জন্মায় না। এখন ক্রিমিনাল হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকে। কিছু কিছু মানুষের নিশ্চিতভাবে ক্রিমিনাল মাইন্ড রয়েছে, কিন্তু ক্রিমিনাল মাইন্ড রয়েছে, তাকে সংশোধন করা যাবে না বা সেটা সংশোধনযোগ্য নয়, এই দৃষ্টিভঙ্গিটা থাকাটা উচিত নয়। আমরা সেই জন্যই দেখবেন এখন আর জেল বলি না, আমরা বলি কারেকশনাল হোম, সংশোধনাগার। ফলে এই যে সংশোধনাগারের যে কনসেপ্ট, সংশোধন হওয়ার যে কনসেপ্ট, সেটাকে আমরা আগিয়ে যদি নিয়ে যেতে পারি। ইভেন আপনাকে বলি যে ইভেন আপনারা হয়তো জানেন, যেহেতু আপনি দীর্ঘদিন এই সংবাদ জগতের মানুষ এবং আপনি অত্যন্ত সাফল্যের সঙ্গে সেটি করেছেন, মানে এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম সেরা একটি নিউজ চ্যানেলে ছিলেন বলে আপনি এর সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। আমাদের এই পশ্চিমবঙ্গেই কিন্তু মুক্ত জেল রয়েছে, এবং ধরুন যে শাস্তি পেয়েছে সে কিন্তু বেরিয়ে গিয়ে আবার কিন্তু সে পালিয়ে যায় না, ফিরে আসে। আপনি এই পশ্চিমবঙ্গেই দেখেছেন এই যারা সংশোধনাগারের অভ্যন্তরে রয়েছে, তারা অনেক শৈল্পিক কাজ কি অসাধারণভাবে করে। সেগুলো তো অবশ্যই একটা দিক, মানে এই জায়গাটাতে কিছু বলার থাকতেই পারে না। কিন্তু কোথাও না কোথাও দাদা, আমরা যা দেখতে পাচ্ছি, এই যে ধরুন মনোজিৎ মিশ্র যে ছেলেটি, মানে এত কিছুর কাণ্ডারি, এত জঘন্য অপরাধের কাণ্ডারি, এদের মতো মানুষরা কি সত্যি কোনোদিন সংশোধন তাদের করা সম্ভব? দেখুন, কিছু ক্রিমিনাল মাইন্ড আছে, সেটা তো আর আপনি আমি কেউ অস্বীকার করতে পারি না, এবং এটা আজকে তৈরি হয়েছে, আগে ছিল না তা তো নয়। মানুষ মানে স্বভাবজতভাবে তার তার অন্তর্নিহিত যে ইনস্টিংক্টগুলো সেগুলো থাকে। কিছু মানুষ সেটাকে সুন্দর করে কন্ট্রোল করতে পারেন, কিছু মানুষ পারেন না। সেই জন্যই তো এই আইনের শাস্তির বিধান। আর সেটিকে যদি সঠিকভাবে করা যায়, যে যদি ধরুন আজকে ওই যে বললাম, সব কিছু যদি আদর্শ পরিবেশ থাকতো, যদি ছাত্র সংসদ নির্বাচন হতো, যদি আরজি করে ওই সমস্ত যারা যারা অপরাধী ছিল তাদের প্রত্যেকের শাস্তি হতো, প্রতিটি ক্ষেত্রে যদি প্রত্যেকের শাস্তি হতো, সে কামদুনি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে, তাহলে হয়তো এই দিন হতো না। মনোজিৎ মিশ্রদের তৈরিতে যেরকম রাজনৈতিক একটি মদত রয়েছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু দাদা শিক্ষা প্রতিষ্ঠান তারাও তো দায়িত্ব ঝেড়ে ফেলতে পারেন না। একদমই পারেন না। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের দায়িত্ব অনেক বেশি। শিক্ষা প্রতিষ্ঠান এমন একটি প্রতিষ্ঠান যেটা ভবিষ্যৎকে তৈরি করেন। সে কি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, কি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি ক্ষেত্রেই। এবং যেহেতু তারা ভবিষ্যৎকে তৈরি করেন,
সেই জন্য তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত। আমি এখানে একটুখানি আপনাকে কেটেই বলছি, আমি দেখছিলাম যে একটি মহিলা তিনি বলেছেন যে এমনও নাকি হতো যে ক্লাসের মধ্যে তারা দল বেঁধে আসতো, কাউকে ইশারা করে ডাকতো, যারা পড়াতেন শিক্ষকরা তারা বলতেন তোমাকে ডাকছে চলে যাও। কি ভয়ঙ্কর! এটা মানে সত্যি উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। তার কারণ হচ্ছে একজন শিক্ষক, মানে আপনার ক্ষেত্রেও বটে সত্য, আমার ক্ষেত্রেও বটে সত্য। হয়তো আমরা শিক্ষকদের কি পরিমাণ সম্মান করতাম বলুন তো। আজও করি, আজও রাস্তায় দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করি। একদমই। এবং শুধু তাই না, নিশ্চিতভাবে আপনিও হয়তো, আমি জানি না সাইকেল চালাতেন কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজে যখন আমার শিক্ষককে দেখতাম ওই দিক থেকে আসছে, নেমে পড়তাম নেমে আমরা। পড়তাম সাইকেল থেকে। হ্যাঁ, হ্যাঁ, মানে এটাই রীতি ছিল। মানে এই শিক্ষা নিয়েই আমরা কিন্তু শিক্ষিত হয়েছি, বা যে শিক্ষাই পেয়েছি। অথচ আজকে কিন্তু আমরা কি দেখছি, তার উল্টো ছবি দেখছি বিভিন্ন ক্ষেত্রে। আইনে মহিলাদের সুরক্ষার জন্য অনেক কিছু রয়েছে। অনেক মহিলা আমরা শুনতে পাই তারা সেই আইনের অপব্যবহারও করেন, কিন্তু প্রয়োজনের সময় আইনের সহায়তা পান কতজন মহিলা, এই প্রশ্নটাও কিন্তু উঠছে। দেখুন, আমাদের দেশে মহিলা, এই মহিলা আমি দুভাবে ভাগ করি। একটা ক্ষমতায়িত মহিলা, আর মহিলা যিনি সেইভাবে ক্ষমতায়িত নন। আমাদের দেশে ইভেন এই আইনও রয়েছে, যিনি ক্ষমতায়িত মহিলা বা যিনি ক্ষমতায়িত নন, উভয় মহিলাই। সেজন্য দেখবেন এই যে লিগ্যাল সার্ভিসেস যে এড দেওয়া হয়, যে অ্যাক্ট, যে আইন, সেখানে শুধুমাত্র উমেন কথাটি, অর্থাৎ প্রতিটি মহিলা চাইলেই বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন। এটা কিন্তু আইন, ভারতবর্ষের আইন, এবং প্রতিটি ক্ষেত্রে, এবং এটা সরকারি একদম। স্তরে। মানে এই জন্যই ডেডিকেটেড বডি আছে। আমরা মানে খুব সংক্ষেপে বলি ডালসা, সালসা অ্যান্ড নালসা, মানে ডিস্ট্রিক্ট লেভেল লিগাল সার্ভিসেস অথরিটি, স্টেট লেভেলেও আছে, অ্যাজ ওয়েল এজ ন্যাশনাল লেভেলেও আছে, ইভেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও রয়েছে। ফলে যিনি মানে আইনি সহায়তা নেওয়ার জন্য যিনি ইচ্ছুক, যে কোনো মহিলা এটা পেতে পারেন। এই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। ইভেন এটা অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করে। ইভেন মানে বিচারপতিরা তারাও কিন্তু এটাকে এনকারেজ করেন যাতে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন। এবার আপনি বলতে পারেন যে বিনামূল্যে আইনি সহায়তা, তার যে মানে মান, সেটা নিয়ে প্রশ্ন করতে পারেন আপনি। হ্যাঁ, অবশ্যই প্রশ্নটা তো ওঠেই। হ্যাঁ, মানে আপনি প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি বলবো সেটা কিন্তু দিনের দিন অনেকটা ডেভেলপড হয়েছে। আরও হয়তো উন্নতি করার প্রয়োজন রয়েছে, সেটা নিয়ে প্রতিদিন যে কোনো সিস্টেমে উন্নতি করার প্রয়োজন রয়েছে। কিন্তু মানে এটা নেই, এটা বলা যাবে না। দ্বিতীয় হচ্ছে ওই যে আবার ওই কথায় ফিরে যাই, আইন থাকলেই হবে না, আইনের প্রয়োগ। এবং এই প্রয়োগে শুধুমাত্র বিচার ব্যবস্থায় এই প্রয়োগ করবে তা কিন্তু নয়। এক্সিকিউটিভ, যারা আইনসভা অর্থাৎ লেজিসলেটর, অ্যাজ ওয়েল এজ জুডিশিয়ারি, একসঙ্গে মিলে করতে হবে, অ্যাক্টিভলি করবে। কারণ হচ্ছে দেখুন, এখন আমি হয়তো এই স্বল্প সময়ে প্রতিটি আইন তো ব্যাখ্যা করা সম্ভব নয়, অনেক লুপহোল রয়েছে। আমাকে যদি বলেন যে একেবারে ফুলপ্রুফ আইন তৈরি হয়েছে, না, কখনোই হতে পারে না। সেই জন্যই তো ল ডাইনামিক সাবজেক্ট, সেই জন্যই তো অ্যামেন্ডমেন্টের প্রভিশন রয়েছে। সেই জন্যই ভারতবর্ষে মানে অনেকটা এগিয়েছে, আরও অনেকটা আগাতে হবে। লুপহোল রয়েছে এক্সিকিউটিভ ওয়ার্কের ক্ষেত্রে, অনেকটা লুপহোল রয়েছে, সেগুলোকে তো পূরণ করতেই হবে। তার সঙ্গে এই ব্যবস্থা আধুনিকীকরণ। দাদা এইখানটায় একটা বিষয় মাথায় এলো। ধরুন কোনো মহিলা কোনো রকমভাবে তাকে অ্যাবিউজ করা হয়েছে, রেপ হয়েছে হয়তো, না হলে তাকে ফিজিক্যালি বা ভার্বালি কোনো রকমভাবে তাকে অ্যাবিউজ করা হয়েছে। সেই মহিলাটির সেই জায়গাটায় দাঁড়িয়ে তার প্রথম কর্তব্য কি, মানে সে কি করবে? অনেকে ভয় পেয়ে চুপ করে যান, তার পেছনেও অনেকগুলো কারণ আছে। অনেক সময় যেটা আমরা দেখে থাকি বা শুনে থাকি যে পুলিশ স্টেশনে গিয়ে তারা যদি এফআইআর দায়ের করতে চান, অনেক সময় নেওয়া হয় না, অনেক সময় তাদের খুব বাজে প্রশ্নের মুখে পড়তে হয়। কিন্তু তবুও জানতে চাইবো, যখন রেপের মতন কোনো ঘটনা ঘটবে বা কোনো অ্যাবিউজ কিছু হবে, একজন মহিলা কি করবেন? আইনের কি সাহায্য সবার প্রথম তিনি নেবেন? দেখুন, আপনি বললেন এবং পুলিশ স্টেশনের কথা বললেন। দেখুন, এগুলো হয় বলেই বর্তমানে মানে দুটো আমি
কথা বলবো, এক, এখন প্রতিটি পুলিশ স্টেশনেই সিসিটিভি রয়েছে। দ্বিতীয় হচ্ছে, প্রতিটি পুলিশ স্টেশনেই এই ব্যবস্থা রয়েছে, যদি আপনি ধরুন সকলে তো আর লিখতে পড়তে পারবে না, যদি মুখেও বলে, পুলিশের কাজ সেটিকে নথিবদ্ধ করা এবং এফআইআর দায়ের হলে 24 ঘন্টার মধ্যে সেটা আপলোড করা ওয়েবসাইটে। এটা সুপ্রিম কোর্টের জাজমেন্টও রয়েছে এই বিষয়ে। এবার বলি যে ধরুন পুলিশ করলো না, তাহলে কি করবেন? পুলিশ যদি না করেন, তাহলে ধরুন থানাতে গেলেন, ওসি করলো না, এসপিকে বা স্পিড পোস্টে পাঠিয়ে দেবেন এবং তারপরে এই যে আমরা যেটাকে বলি ডিস্ট্রিক্ট বিচারালয়, ওকে, সেখানে গিয়ে আপনি চাইলে একটা অ্যাপ্লিকেশন দিয়ে, যদি নথিবদ্ধ না করে সেখানে ইনভেস্টিগেশনের নির্দেশ নিয়ে পুলিশকে কিন্তু ইনভেস্টিগেশন করতে বিচারালয় বলে। ফলে এটা নয় যে ভাবার কোনো কারণ নেই যে একজন ওসি বা একজন থানার যিনি ডিউটি অফিসার তিনি অভিযোগ নিলেন না বলে আমার অভিযোগ দায়ের হবে না বা সেটা নথিবদ্ধ হবে না। বিষয়টা একদম এরকম নয়। আর এখন তো বর্তমানে মানে এই যে বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যমে, না শুধু তাই নয়, ইমেল বা হোয়াটসঅ্যাপ করেও আপনি অভিযোগ দায়ের করতে পারেন এবং সেটাও গ্রহণযোগ্য। হোয়াটসঅ্যাপে অভিযোগ করা যায়? হ্যাঁ, অবভিয়াসলি, যে থানার নাম্বার থাকলে অবশ্যই, যেটা অফিসিয়াল নাম্বার আছে অবশ্যই, এবং সেটা গ্রহণযোগ্য। ইমেল করে অবশ্যই গ্রহণযোগ্য এবং সেটাকে আপনাকে এই আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই ব্যবহার করেন, দেখবেন অনেকেই মেল করে অভিযোগ করছেন। এখন তো বর্তমানে এটা তো চালু হয়েছে এবং এটা করতে পারেন, এই আইনে সেই সুযোগ রয়েছে। এবং যদি দেখেন যে অভিযোগ হওয়ার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না, আদালত রয়েছে। ইভেন ধরুন পুলিশ নিষ্ক্রিয় থাকছে, আপনি একটা অভিযোগ করলেন, পুলিশ নিষ্ক্রিয় রয়েছে, এই আমাদের হাইকোর্টের তো একটা ডেডিকেটেড বেঞ্চ রয়েছে। পুলিশের যে নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তা, উভয়ের বিরুদ্ধেই হাইকোর্টে এসে রিট করা যায়। ফলে এবং দেখবেন অনেকেই সচেতন হয়েছেন। আবার তার যে অপপ্রয়োগ হয় না সেটা বলছি না, কিন্তু এই সুযোগ রয়েছে। ফলে আপনারা এর কথা ভাবার কোনো প্রকার কারণ নেই যে থানায় গেলাম, অভিযোগ নথিবদ্ধ করলো না, তার মানে আমার বিচার পাওয়ার কোনো সুযোগ নেই, এ কথা ভাবার কোনো প্রকার কারণ নেই। আরেকটা বড় সমস্যা এখন দাঁড়িয়েছে অল ওভার ইন্ডিয়ায়, প্রভাবশালী সব জায়গায়। এই শব্দটা শুনতে শুনতে আমরা এখন ব্যতিব্যস্ত। এত প্রভাবশালী হয়ে গেছে চারিদিকে মানুষ, এর কি সমাধান? না দেখুন, প্রভাবশালী চিরকালই ছিল এবং প্রভাবশালীদের দ্বারা বিভিন্ন ধরনের অপকর্ম মানে আজকে হয়েছে, অতীতে ছিল না, এ তো নয়, ছিল। এর সিস্টেমের মধ্য থেকেই এর লড়াই চালিয়ে যেতে হয় সব সময়। প্রভাবশালী মানে যারা ধরুন বিভিন্ন দুষ্কর্ম করে, সেটা হতে পারে কোনো মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, ফিজিক্যাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে পারে, বা ধরুন বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে পারে। সেই জন্য তো বিভিন্ন আইন রয়েছে। যেমন ধরুন যারা সরকারি আধিকারিক বা ধরুন নেতা, এমএলএ, এমপি, তাদের হলে আমাদের ধরুন পিসি অ্যাক্ট রয়েছে। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে অনেক সময় অভিযোগ ওঠে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো, ইডি, সিবিআই, তাদের সক্রিয়তা, অতি সক্রিয়তা, এই নিয়ে বিভিন্ন অভিযোগ। ফলে এই যে বিভিন্ন ধরুন আইন রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন তদন্তকারী সংস্থা রয়েছে, তারা কাজ করছেন। কিছু কাজের ক্ষেত্রে যে একেবারে প্রশ্নের ঊর্ধ্বে তা বলবো না। ভারতবর্ষের এই যে সামগ্রিক ব্যবস্থা, সেখানে আইন রয়েছে, সংস্থা রয়েছে, আইনের ফাঁকও রয়েছে, আবার কাজও হচ্ছে, কিছুটা কাজও হচ্ছে, অনেকটা কাজ করতে হবে। কিছুটা হয়তো বলতে পারেন যে তার অপপ্রয়োগও হচ্ছে না বলবো না, কিন্তু সেটা হলেও একটা সামগ্রিকভাবে একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা হচ্ছে। তবে আরও অনেকটা কাজ করতে, অনেকটা ফাঁকফোকর রয়েছে। দাদা, অনেকেই বলেন যে ধরুন একটা এই ধরনের কোনো কেস, সেই কেসে যখন বিচার চলে, বছরের পর বছর বিচার চলতে থাকে। এই রেপের মতো, এই ধর্ষণের মতো মানে নক্কারজনক ঘটনার ক্ষেত্রে কোনো ফাস্ট ট্র্যাক কোর্টের সিস্টেম কি করা যায় না? অবশ্যই করা যায়, করা উচিত। এবং দেখুন এই যে বললেন না আপনি জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছেন, আমি কতগুলো মানে আপনাকে
জাস্ট একটু ডাটা দিই। যেমন ধরুন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ন্যায়ালয় হচ্ছে কলকাতা হাইকোর্ট। যে পরিমাণ স্ট্রেংথ থাকা উচিত অর্ধেকের থেকে সামান্য বেড়েছে এখন, কিন্তু মানে 72 জন স্ট্রেংথ, 72 জন বিচারপতি নেই। আবার আপনি ধরুন লয়ার জুডিশিয়ারিতে চলে যান, একই অবস্থা। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে জুডিশিয়াল সার্ভিসে ধরুন সর্বশেষ নিয়োগ হয়েছে 2022 সালের নিয়োগ, আজকে 2025 সাল। এই 3 বছর কোনো নিয়োগ নেই। নিয়োগ 22 সালের নিয়োগ প্রক্রিয়া মানে এই জাস্ট কমপ্লিট হলো, মানে 3 বছর ধরে নিয়োগ চলছিল। সুপ্রিম কোর্ট বলছে প্রতি বছর নিয়োগ করো। এবার পশ্চিমবঙ্গে এটা তো বিচারপতি নিয়োগের কথা বললাম। এবার বিচারালয়ের ধরুন মানে স্টাফ দীর্ঘদিন নিয়োগ হচ্ছে না। অস্থায়ী কর্মী গ্রুপ ডি থেকে শুরু করে এখানেও অস্থায়ী কর্মী। অস্থায়ী কর্মী আমি মামলা করেছি, স্টে করেছি, বাধ্য হচ্ছেন ডিস্ট্রিক্ট জুডিশিয়ারিতে অস্থায়ী কর্মী নিয়োগ করতে, কারণ স্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে না। কে নেবে? ডিকটেশন কে নেবে? পেশকার কে হবে? স্টেনো নিয়োগ হচ্ছে না, দীর্ঘদিন নিয়োগ নেই। হাইকোর্টেরও তাই অবস্থা। ধরুন 6 জন স্টাফ থাকার কথা, 1 জন স্টাফ আছে, 2 জন স্টাফ আছে, দীর্ঘদিন নিয়োগ হচ্ছে না। কেন হবে না? এটাই হচ্ছে কথা, যে কেন হচ্ছে না। এই যে আমি বললাম একদম জাজেস অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে একেবারে সাধারণ কর্মী নিয়োগ, সেটা কিন্তু এই পরিমাণ পদ খালি থাকছে, শূন্য পদ রয়ে যাচ্ছে। তাহলে একদিকে শূন্য পদ থাকা, দ্বিতীয় হচ্ছে আধুনিক ব্যবস্থাপনা সেটা তৈরি না হওয়া। আমি কতগুলো উদাহরণ দিই। ধরুন এই যে ধরুন একটা অপরাধ সংগঠিত হলো, অপরাধ সংগঠিত হলে খুব স্বাভাবিকভাবে ধরুন আপনি যেহেতু মহিলা এই ইস্যুটা নিয়ে বেশি কনসেন্ট্রেট করছেন, ধরুন একটা রেপের ঘটনা ঘটলো। ধরুন জলপাইগুড়ির হাসপাতালে একটি রেপের ঘটনা ঘটলো, মানে জলপাইগুড়ি শহরে। সেখানে সেই রেপ ভিকটিমকে নিয়ে এলো, তার সোয়াব টেস্ট হলো হাসপাতালের অভ্যন্তরে, একজন মেডিকেল অফিসার তার সে সোয়াবটা নিল, তারপরে সেটা টেস্ট হলো সেই মেডিকেল অফিসার। এবার বিচার চলতে শুরু করলো। ইন দ্য মিন হোয়াইল সেই মেডিকেল অফিসারটি জলপাইগুড়ি থেকে চলে এলো নদিয়াতে। এবার যখন ধরুন এই বিচার পর্ব চলবে, সে প্রসিকিউশন উইটনেস পিডাব্লিউ, তাকে ওই নদিয়া থেকে জলপাইগুড়ি নিয়ে যাওয়া পর্যন্ত, মানে তাকে সময় পাঠালো, তাকে তিনি গেলেন, ফলে তার যে হাসপাতালে ছিলেন সেখানে 3 দিন থাকবেন না। এবার সেখানেও আবার ডক্টর নেই, ফলে তাকে অ্যারেঞ্জ করে যাওয়া, মানে এটা লম্বা প্রসেস হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা তো 1 মিনিটে সমাধান করা যায়। ওখানে একটা ক্যামেরা, এখানে একটা ক্যামেরা। আচ্ছা, প্রতিটি ডিস্ট্রিক্টে যদি এরকম, বা প্রতিটি মহকুমা এরকম একটা সেন্টার করাই যায়, তাহলে এই ইনফ্রাস্ট্রাকচারটা তো বিল্ড আপ করা যায়। ওখানে একজন বিচারপতি তিনি ওত নিচ্ছেন, অনতি করছেন, এটা ভিসি করে করলেন। আজকের যুগে এটা সহজেই করা যায়। ভিসিতে যদি পুজো দেওয়া যায় তাহলে এটাও তো করা যায়। কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারটা তো তৈরি করতে হবে। এই ইনফ্রাস্ট্রাকচারটা রান করানোর জন্য তো কর্মী নিয়োগ করতে হবে। এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, তার লজিস্টিক সাপোর্ট দিতে হবে। আপনি নিশ্চয়ই হাইকোর্টের অভ্যন্তরে গেছেন, আমি জানি না আপনি গেছেন কিনা। আজকের আধুনিক যুগে মোবাইলে ধরুন একটা জাজমেন্ট আপনি খোঁজ করবেন, ওয়াইফাই লিঙ্ক, সেটারও সমস্যা, সেটা নিয়েও সমস্যা। তাহলে এই যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার, জল, টয়লেট, আজকের দিনে ইন্টারনেট, এটার বেসিক নিড নেই। ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। বলেন কি, মানে যদি হাইকোর্টের এই অবস্থা হয় তাহলে আমরা বিচার নিতে কোথায় যাব? মূল লড়াইটা হচ্ছে এই যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এটাই তৈরি করতে পারিনি এখনো পর্যন্ত। স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেছি, ভারতবর্ষের বাকি জায়গায় একই চিত্র। আমরা এতগুলো বছর পরে ধরুন এই ডকুমেন্টেশন আমরা কেন ডিজিটাল করতে পারবো না? কত ন্যায়ালয়ের ডকুমেন্ট হারিয়ে যাওয়া, মানে মিসপ্লেসড হয়ে যাওয়া, এ তো মানে অভিযোগের শেষ নেই। আজকের দিনে দাঁড়িয়ে এটা ডিজিটালাইজ করতে কি এমন লাগে? একটা স্ক্যানার,
আর একটা ডিজিটাল স্পেস। আপনি আজকে ডিজিটাল মাধ্যমে আপনি কাজ করছেন, আপনি ব্যক্তিগতভাবে এটা এই উদ্যোগটা গ্রহণ করেছেন, প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগ গ্রহণ হবে না, খুব সহজে করা সম্ভব এবং কিছু মানুষের কর্মসংস্থানও হবে। একদম। তাহলে সেই বেসিক ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পারছি না বা করতে চাইছি না। এবার এর কারণ অনেকগুলো হতে পারে, যেমন ওই হয়তোবা যারা ধরুন শাসন ক্ষমতায় রয়েছে, আমি ইররেসপেক্টিভ অফ রিজিম বলছি, তারা মনে করেন আমাদের শাসন ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে হয়তো বিচার ব্যবস্থার অভ্যন্তর থেকে, মানে বিচার প্রার্থী কারা হন, যারা মানে বিশেষ করে এই সাংবিধানিক আদালতের সামনে আপনি যদি দেখেন, আমি যদি ডেলি লিস্ট দেখি তাহলে দেখবেন বেশিরভাগ মামলাই হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে বা ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে, বেশিরভাগ মামলায়। তাহলে এখানে বিগেস্ট লিটিগেন্ট হচ্ছে সরকার, বিগেস্ট লিটিগেন্ট সরকার, অথচ এই যে ধরুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে এটা সরকারকেই করতে হবে, হয়তোবা সে চাইছে না। তার মানে এই ফাঁকটা ইচ্ছাকৃতভাবেই রাখার হচ্ছে, হয়তোবা চাইছে না যে আমার কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন উঠুক, এটা আমি চাইছি না। বিচারপতি নিয়োগ হচ্ছে না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যাচ্ছে না, কর্মী নিয়োগ হচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি আধুনিক প্রযুক্তির ব্যবহার করি এবং সেটা খুব স্বল্প মূল্যে করা যায়, এই কথাগুলো তো দাদা বলে না কেউ। আজকে আপনি ধরুন আমরা আলোচনা করছি, আপনি বলছেন, এই কথাগুলো তো কোনো রাজনৈতিক আলোচনায় উঠে আসে না। এবং শুধু রাজনৈতিক আলোচনায় উঠে আসে না, শুধু এখানেই আমরা থেমে থাকবো না। দেখুন মানে ভোট যায়, ভোট আসে, আবার ভোট যায়, আবার ভোট আসে, প্রায় ধরতে গেলে প্রতি বছরই ভোট, কখনো লোকসভার, কখনো বিধানসভার, কখনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ভোট হতে থাকছে। আপনি কোন ভোটে কোন আলোচনায় আপনি এই জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার বা জুডিশিয়ারির যে ইনফ্রাস্ট্রাকচারের ল্যাকুনা রয়েছে সেটাকে ফিল আপ করতে হবে, সেটাকে তৈরি করতে হবে, আপনি শুনেছেন? আপনি দীর্ঘদিন ধরে আপনি ধরুন সাংবাদিকতা করেছেন। আমি শুনিনি, আমি তো অবাক হচ্ছি। মানে এই যে আজকে আপনি বলছেন এই বাস্তবটা, মানে আমি যার কাছে ন্যায় চাইতে যাব তারাই তো ন্যায় পাচ্ছে না। এক্স্যাক্টলি, মানে যিনি ন্যায় দেবেন, যে সিস্টেমটা আমাকে ন্যায় দেবে, সেই সিস্টেমটার সঙ্গে অন্যায় করা হচ্ছে, মানে এক অদ্ভুত পরিস্থিতি। আর এই সিস্টেমটা নিয়ে কজন মানুষ উদ্বিগ্ন, আর এই সিস্টেমটা যদি দুর্বল থেকে দুর্বলতর হয় না, আমাদের গণতন্ত্র দুর্বল থেকে ভেঙে পড়বে তো একদিন গিয়ে। তাহলে অবভিয়াসলি আমরা এই থ্রেটের মধ্যে নিয়ে যাচ্ছি। আমাদের ইমিডিয়েট যেটা উচিত, যেমন ধরুন আমি মনে করি, আমি জানি না এটা কেন মানে জনগণের ইস্যু হচ্ছে না, আমি যেমন মনে করি ভারতবর্ষে, দেখুন ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় হচ্ছে সুপ্রিম কোর্ট। আমি মনে করি অন্তত পক্ষে 4টে মেট্রো সিটিতে এর এই যে সর্বোচ্চ ন্যায় সাংবিধানিক আদালত, সুপ্রিম কোর্টের বেঞ্চ থাকুক, কিন্তু এই যে সুপ্রিম কোর্টের বেঞ্চ 4টে মেট্রো শহরে থাকা উচিত, তার মধ্যে একটি অবশ্যই কলকাতা শহরে থাকা উচিত। কেন? তার কারণ দেখুন, আপনি একটি মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে হলো, তার এগেনস্টে অ্যাপিল হলো ডিভিশন বেঞ্চে, এবার আপনাকে তার এগেনস্টে যেতে গেলে সুপ্রিম কোর্টে যেতে হবে। ধরুন কেরল থেকে তাকেও দিল্লি আসতে হবে, কলকাতা থেকে তাকেও দিল্লি যেতে হবে, মণিপুর থেকে একজন মানুষ বিচার মনে করছেন যে আমার সর্বোচ্চ ন্যায়ালয়ে যাওয়া উচিত, তাকেও দিল্লি যেতে হবে। প্রচুর সময় নষ্ট হচ্ছে, সময়, অর্থ, সবকিছু নষ্ট হচ্ছে। আর এক ধরনের আমি বলবো হেজিমনি তৈরি হয়েছে, মানে মানে একটা দিল্লির কিছু মানুষের একেবারে করায়ত্ত করা একটা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। এটা হয়তো অনেকের খারাপ লাগবে শুনতে। কেন সুপ্রিম কোর্টের বেঞ্চ কেন এই 4টে মেট্রো শহরে থাকবে না? সাংবিধানিক আদালতটি একটা এই কনসেপ্টটাকে একটু অল্টার করতে হবে। এই নিয়ে ভাবনা চিন্তা কজন করছে, কজন রাজনৈতিক নেতা ভাবছেন, কতগুলো রাজনৈতিক দল ভাবছে, কতগুলো মানুষ ভাবছে? এ তো মানে একেবারে প্রতিটি মানুষের সমস্যা। আসামের মানুষের সমস্যা, মেঘালয়ের মানুষের সমস্যা, মণিপুরের মানুষের সমস্যা, পশ্চিমবঙ্গের মানুষের সমস্যা, উড়িষ্যার মানুষের সমস্যা, বিহারের মানুষের সমস্যা। এটা সামগ্রিক সমস্যা।
এই সামগ্রিক সমস্যা নিয়ে আমরা কেউ কথা বলছি না। আমাদের অ্যাকচুয়ালি দাদা রাজনীতির একটু ঊর্ধ্বে উঠে মানুষের ভালোর জন্য কখনো কখনো একটু অন্যভাবে ভাবতে হবে, যেটা আমরা সবসময় ভেবে উঠতে পারছি না আজকের দিনে দাঁড়িয়ে। দেখুন, শুধুমাত্র আমি বলছি বেসিক সমস্যাগুলো নিয়েই ভাবি না কেন, আমাদের বেশি কিছু ভাবার দরকার নেই। হ্যাঁ, একদমই তাই। একদম এইগুলো তো বেসিক সমস্যা। মানে দেখুন, একজন মানুষ, মানে আমি যেহেতু এই মামলাগুলো করতে গিয়ে আমি ফিল করেছি, ধরুন একজন প্রান্তিক মানুষ, তিনি মানে বঞ্চিত হয়েছেন, তিনি কলকাতা হাইকোর্টে এলেন, একজন আইনজীবীকে ধরে মামলা করলেন, তিনি বিয়ার করতে পারছেন সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ পর্যন্ত। কিন্তু তারপরে যখন ধরুন ওই যে বললাম রাষ্ট্রের বিরুদ্ধে মামলা হচ্ছে, রাষ্ট্র চলে গেল, ধরুন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলই হোক বা ইউনিয়ন অফ ইন্ডিয়া হোক, চলে গেল সুপ্রিম কোর্টে, কি করে টানবেন তিনি? সেই সাধারণ মানুষটির অবস্থা ভাবতে পেরেছেন? মানে ধরুন তিনি যদি একজন আইনজীবীকে অ্যাপয়েন্টও করেন, একজন আইনজীবীর প্রতিদিন মামলা থাকে, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবীকে ধরুন অ্যাপয়েন্ট করলো, তার প্রতিদিন মামলা থাকে কলকাতা হাইকোর্টে, তাহলে তাকে যেতে হবে, ধরুন আগামীকাল মামলা আছে, ধরুন টিউসডে তার মামলা আছে, তাহলে মানডে কলকাতা হাইকোর্টে মামলা করার পরে তিনি ফ্লাইট ধরে যাবেন সুপ্রিম কোর্ট, আবার টিউসডে মামলা করে তিনি আবার টিউসডে ফিরে আসবেন, কারণ ওয়েডনেসডে তার আবার মামলা আছে। সম্ভব নয়, এবার মানুষ এফোর্ট করতে পারবে না। খরচটা ভাবুন তো, তিনি যদি ওই আইনজীবীকে একটি অর্থও না দেন, একটি পয়সাও না দেন, যাতায়াতেই তো খরচ হয়ে যাবে। তাহলে একজন পশ্চিমবঙ্গের প্রান্ত সীমার একজন সাধারণ মানুষের এই পরিমাণ খরচ বেয়ার করার কি ক্ষমতা রয়েছে? প্রথম। দ্বিতীয় হচ্ছে, এবার বলতে পারেন যে অনলাইন, এবার অনলাইন সিস্টেমটা তো সেইভাবেই তৈরি করতে হবে, সেটাও তো নেই, সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। এবার আমার প্রশ্নগুলো একেবারেই মানে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন, এই সমস্যাটা কিন্তু সাধারণ মানুষের সমস্যা। আজকে দেখুন একটা সাধারণ বিষয়ও ভাইরাল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সে তো হয়ই, মানে খুব কত অপ্রয়োজনীয় বিষয় ভাইরাল হয়, প্রয়োজনীয় বিষয়গুলো মানুষের কাছে অব্দি এসে পৌঁছয় না। অথচ দেখুন অনেক প্রয়োজনীয় বিষয় সেগুলো আসছে না। এই ক্ষেত্রে আমি মনে করি আবার ওই যে বলবো মানুষের দায়বদ্ধতা। এই ক্ষেত্রে ধরুন যারা এই ডিজিটাল মাধ্যমে কাজ করছেন, যারা ধরুন বিভিন্ন জায়গায় কাজ করছেন, বিশেষ করে দায়িত্বশীল জায়গায়, তাদের প্রত্যেকের এই দায়বদ্ধতা রয়েছে যে যেখানে আমি দেখছি যে সাধারণ মানুষের ইস্যু, যেগুলো ইস্যু হওয়া উচিত, ধরুন আজকের দিনে দাঁড়িয়ে আপনি একসময় দীর্ঘদিন সংবাদপত্রে কাজ করেছেন, আপনার নিজের খারাপ লাগে না? সত্য কথা বলুন তো। মানে আজকের দিনে দাঁড়িয়ে যেগুলো ইস্যু হচ্ছে, সেই ইস্যুগুলো কি মানে ইস্যু হওয়া উচিত? আর যেগুলো ইস্যু হচ্ছে না সেগুলো হওয়া উচিত না? নিজের খারাপ লাগে না? আপনার, আমি জাস্ট প্রশ্নটা আপনার কাছে রাখলাম। খারাপ লাগে বলেই হয়তো সবকিছু ছেড়ে ছুড়ে নিজের মনের মতন করে চেষ্টা করছি। দেখুন আপনিও বলে ফেললেন, তাহলে তার মানে কি, দেখুন যে প্রতিষ্ঠানগুলোর এই কাজটা করা উচিত ছিল, সেই প্রতিষ্ঠানগুলো সেই কাজটা করতে পারছে না। আমরা কি শুধুমাত্র এই রাজনৈতিক চর্চায় থাকবো যে এই নেতা এটা করলো না বা ওই দল এটা করলো না? আমরা আয়নার সামনে নিজেরা দাঁড়াবো না? একেবারেই দাদা আয়নার সামনে দাঁড়াতে হবে, সেই জায়গা থেকেই হয়তো আজকের এই প্রোগ্রামটা। এবার ওই পার্টটায় একটু আসি, এসএসসির পার্টটায়। এসএসসি চাকরিহারারা তারা বলছেন যে এই যে 7 বছর তারা চাকরি করেছেন, তারপর এখন নতুন করে তাদের পরীক্ষা দিতে হবে, এখানে ফ্রেশাররাও পরীক্ষা দেবে। এটা কি কখনো সম্ভব যে ফ্রেশাররা যতটা প্রিপেয়ার তারাও ততটা প্রিপেয়ার থাকবেন? তারা প্রশ্ন করেছেন যে আজকে যদি আমি মাধ্যমিকের পরীক্ষা দিতে বসি, আমি কি মাধ্যমিকে যারা পড়াশোনা করছে ক্লাস 10-এ তাদের মতন পারবো? একদমই পারবেন না, এবং এটা হওয়া উচিত ছিল না, কিন্তু হয়েছে, এটা বাস্তব। মানে আপনি আমি তো ভাবতে পারি না, ধরুন পশ্চিমবঙ্গে, আমি সত্য কথা, মানে এটা আমার মানে ভাবতে এত খারাপ লেগেছিল, আমি যখন এই ধরুন এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাগুলো করতে শুরু, আমি ভেবেছিলাম কতটা দুর্নীতি হবে, সামান্যই 10টা 5টা 20টা 30টা, আমি ওই দিকটায় যাচ্ছিই না যে কে করেছে, কি করেছে, কেন করেছে। ভাবুন তো, পশ্চিমবঙ্গে 10,000 মানুষ তারা অর্থের বিনিময়ে চাকরি নিল, এবং শিক্ষকতার মতো চাকরি। তাহলে এই মানুষগুলো তো এই মানসিকতায় পৌঁছেছে যে অর্থের বিনিময়ে শিক্ষকতার মতো পেশায় যোগদান করা যায়। দুর্নীতি হয়েছে,
এটা দিনের আলোর মতো পরিষ্কার, এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটা প্রতিষ্ঠা পেয়েছে বলেই সুপ্রিম কোর্ট চাকরিগুলো বাতিল করেছে। সুপ্রিম কোর্ট কিন্তু আমি বলবো কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত আদালতের একেবারে সক্রিয় উদ্যোগ ছিল যে যারা টেন্টেড নয় তাদের চাকরি বাঁচানোর। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, সেটা সম্ভব হয়নি এই কারণেই, কারণ টেন্টেড আনটেন্টেড এটা পৃথকীকরণ সম্ভব হয়নি, কারণ এত ধরনের দুর্নীতি হয়েছে। দেখুন, আদালত চিহ্নিত করেছে 17 রকম দুর্নীতি, তার বাইরেও দুর্নীতি হয়েছে যেগুলো চিহ্নিত হয়নি। আমি 2-4টের উদাহরণ দিই। যেমন ধরুন, ইন্টারভিউয়ে মার্কস ম্যানিপুলেশন হয়েছে, টাইপিং টেস্টের মার্কস ম্যানিপুলেশন হয়েছে, রেশিও ভায়োলেট হয়েছে, রিজার্ভেশন পলিসি মেনটেন করা হয়নি। আমি কিন্তু ওই চিহ্নিত যে ত্রুটি ছিল তার বাইরের কথা বললাম। তাহলে এখন কি উচিত ছিল? দেখুন, সব থেকে আইডিয়াল সিচুয়েশন হতো যদি দুর্নীতি না হতো। সেটা হয়নি যখন, তখন অন্ততপক্ষে চিহ্নিত যদি করে দেওয়া যেত। এবার চিহ্নিতটা করবে কে? আমি? বিচারপতি? না, আমরা কেউ এর জন্য কোনো প্রকার ক্ষমতা নেই, আমাদের কোনো প্রকার ক্ষমতা এনজয় করি না। তাহলে এটা করবে হচ্ছে সেই সমস্ত আর্টিকেল 12 অথরিটিরা যাদের উপরে এই দায়িত্ব ছিল, এসএসসি, বোর্ড এবং সরকার। তারা ব্যর্থ হলো। তারা 3টে সংস্থা 3 রকম তথ্য দিল। মানে এই যে কতজন ত্রুটিযুক্ত নিয়োগ পেয়েছেন বা দুর্নীতি করে নিয়োগ পেয়েছেন, সেই সংখ্যাটাই 3টে সংস্থা 3 রকম বলল। আদালত করবে কি? আর সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ে আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে 2016 সালের নিয়োগের আইন অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়া হওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে, যারা যারা ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদেরই ওই ভ্যাকেন্সির সাপেক্ষে আবার নতুন করে পরীক্ষা হওয়া উচিত। আর বাকি ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি আছে, এবং দুটো পরীক্ষা তো আলাদা হওয়া উচিত। একদম। নতুনদের জন্য যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো নতুন পুরাতন সবাই বসবেন, কিন্তু ওই ভ্যাকেন্সিটা শুধুমাত্র 2016 সালে যারা পার্টিসিপেটেড ক্যান্ডিডেট ছিল তাদের জন্য হওয়া উচিত এবং 2016 সালের নিয়ম অনুযায়ী হওয়া উচিত। এটা আমার ব্যাখ্যা। কিন্তু আমার ব্যাখ্যার সঙ্গে যারা এই কাজটি করেছেন তারা সহমত পোষণ করেননি বলে দিয়েছে, এবং সেই নিয়ে মামলা পেন্ডিং, মামলার শুনানি হবে। দেখুন, এখনো পর্যন্ত আমরা টেন্টেড ক্যান্ডিডেট যারা, তাদের প্রতি একটা নির্দিষ্ট নির্দেশ হচ্ছে তাদের কাছ থেকে পয়সা ফেরত নিতে হবে, তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। নতুন যে নোটিফিকেশন, সেখানে সেই প্রতিবন্ধকতার কোনো প্রকার একটি লাইনও লেখা নেই, সেটা নিয়ে উচ্চবাচ্য কিচ্ছু করা হয়নি। টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার কোনো প্রকার উদ্যোগ আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না। ফলে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি। এই অবস্থার মধ্যে যখন দাঁড়িয়ে আছি, একটা দুর্নীতি হলো, সেই দুর্নীতি ধরা পড়লো, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট থাকার জন্য কিছুজন জেলের মধ্যে আছে, কিছুজন আবার জেল খেটে আবার বাইরে এসছেন, এখানে যেহেতু বিচার পর্ব শেষ হয়নি, আবার কিছুজন হয়তো বা ভবিষ্যতে জেলে যাবেন। কিন্তু সেই বিষয়টা কি শুধুমাত্র সেই বিষয়ের মধ্যেই থাকবে, নাকি এই বিষয়টা তার থেকে একটু বৃহত্তর হবে? দেখুন, পশ্চিমবঙ্গে মানে কর্মসংস্থানের দৈন্যতা ভাবুন। সরকারি ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, বেসরকারি নিয়োগ নেই। সমাজের একটা বৃহৎ অংশের মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তারা হচ্ছে সেই এজ গ্রুপের মানুষ যাদের কাজের প্রয়োজন। কর্মসংস্থান সেইভাবে তৈরি হচ্ছে না। কর্মসংস্থান একদিকে না তৈরি হওয়া, অপরদিকে কর্মসংস্থানের ক্ষেত্রে, সরকারি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। মানে আমি বলবো একটা গোটা প্রজন্ম তারা কিন্তু একেবারেই সেই জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে কিছু করার জায়গা নেই। অনেকেই দেখুন, যেহেতু এই সংক্রান্ত মামলা করি না, তারা এসে মানে মানে এমন করুণভাবে বলে না, মানে বাকরুদ্ধ হতে হয়। অসাধারণ রেজাল্ট, অনেক দিন ধরে চেষ্টা করছে, কিচ্ছু হচ্ছে না, মানে কি করব, মানে তাদের প্রশ্ন হচ্ছে কি করব। মানে এই যে ধরুন
কি করব, এই প্রশ্নের উত্তর আপনার কাছেও নেই, আমার কাছেও নেই। অনেকেই প্রশ্ন তুলছেন দাদা, যদি যে রিভিউটা ফাইল করা হয়েছে পিটিশনটা, সেক্ষেত্রে সেটা যদি ওপেন কোর্টে আসে তখন আপনারা কি করবেন? না দেখুন, ওপেন কোর্টে আসার ব্যাপার নেই। রিভিউ, আমি মনে করি এই মুহূর্তে রিভিউ এমন জায়গায় দাঁড়িয়ে আছে, মূল জাজমেন্টই তো মানে যে জাজমেন্ট হয়েছে তার রিভিউয়ের সুযোগ খুব কম, নেই বললেই চলে। এমনি যা রিভিউ হয় নির্দিষ্ট কতগুলো প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে, তার মানে রিভিউয়ের ওপেন কোর্টে আসার চান্স খুবই কম। এলেও যে খুব বেশি কিছু হবে বলে আমার মনে হয় না। যদি আসে আপনারা কি চাইবেন? না, আমাদের স্ট্যান্ড সবসময় ক্লিয়ার, একই স্ট্যান্ড থাকবে, যে স্ট্যান্ড আগেও ছিল সেই স্ট্যান্ড এখনো থাকবে। আপনারা প্যানেল পুরোটা বাতিলের না দাবি দেখুন, জানাবেন? না দেখুন, প্যানেলের দাবি বাতিল বা বাতিল নয়, এটা দাঁড়িয়ে থাকবে প্রেক্ষিতের উপরে দাঁড়িয়ে। কারণ হচ্ছে আমাদের প্রথম থেকেই যাদের মামলা করেছিলাম তারা কেন মামলা করেছিল? চাকরি পেতেই তারা মামলা করেছিল। কিন্তু চাকরিটা সেই প্যানেলেই হবে যে প্যানেল শুদ্ধ প্যানেল। আপনি যদি মনে করেন যে অশুদ্ধ একটি প্যানেল, যেখানে আইডেন্টিফাই করা যাবে না কে টেন্টেড নয়, সেই প্যানেলের উপর ভিত্তি করে চাকরি হবে, তাহলে কিন্তু সেই পদ্ধতির যে শুদ্ধতা সেটা মেনটেন হয় না। কিন্তু এই যে হাজার হাজার ছেলে মেয়ে, ধরুন যারা, আপনিও জানেন আমিও জানি যে তাদের কোনো দোষ নেই, তারা যোগ্যতা দিয়ে পেয়েছে, তাদের তো সত্যি কোনো দোষ ছিল না, তারা তো ভুগছেন আজকে। এই প্রশ্নটা তো মানবিক দিক থেকে আসে। একদমই। দেখুন, এবার আপনি যে বলছেন না যে তাদের কোনো দোষ নেই, এই যে কাদের দোষ নেই এটাই তো আইডেন্টিফাই করা গেল না। কোনো উপায় কি নেই? সেটাই তো আইডেন্টিফাই করা গেল না। ভারতবর্ষে, ওই যে বললাম, ভারতবর্ষের দেখুন, ভারতবর্ষের যে সংবিধান সেখানে নির্দিষ্ট করে দিয়েছে কার কি দায়িত্ব। এক্সিকিউটিভ রোল প্লে করবে, জুডিশিয়ারি রোল প্লে করবে। এখানে কোনো সুযোগ নেই। আমি যদি ধরুন কালকে বলে দিই এই ব্যক্তি একেবারেই কোনো প্রকার নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, আমি সার্টিফাই করে দিলাম, তাতে কি তিনি সার্টিফাইড হয়ে যাবেন? না, হবেন না। তাহলে এই ব্যক্তিরা যে ত্রুটি মুক্ত সেটা তো কাউকে বলতে হবে। দেখুন কি হয়েছে বলুন তো, এই সিস্টেমে হয়েছে যে আদালত বারবার তাদের এভিডেভিট করে বলতে বলেছে যে কারা কারা ত্রুটিযুক্ত নিয়োগ পেয়েছে বা অবৈধ নিয়োগ পেয়েছে তাদের তালিকা দাও। এবার কি করেছে, এক এক সময় এক একটা নাম্বার বলেছে, তারপরে বলেছে যে এখনো পর্যন্ত যতটা আইডেন্টিফাই করে দিলাম এই সংখ্যাটা হচ্ছে এতটা, কিন্তু এর বাইরের লোক যে একেবারেই ত্রুটিহীন এটা কখনোই আদালতে বলতে পারেনি। মূল সমস্যাটা ওখানে। অর্থাৎ ত্রুটিযুক্তের তালিকার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল ত্রুটি মুক্ত তালিকা। ওটা সবার আগে বের করতে, ওটা সবার আগে, যে এই ব্যক্তিরা একেবারে ত্রুটিহীন, এদের মধ্যে একজনও অবৈধ নেই, এই তালিকা কখনোই আদালতের সামনে আসেনি। সিস্টেমের একটা ভুলের জন্য অনেকগুলো মানুষ বিপদে পড়ে গেল। একটা ভুল নয়, অনেক ভুল। আমি যদি একটা ভুল হতো, মানে এই পদ্ধতিটা কীভাবে তৈরি হলো এর গল্পটা একটু মানে না বললে পুরো বিষয়টি মানে মানে অনেকটা অধরা থেকে যাবে। দেখুন, প্রথমে কেউ বুঝতে পারেনি, আমি যখন মামলা করেছি প্রাথমিক মামলা, তখন আমি সত্যি জানতাম না এই পরিমাণ দুর্নীতি হয়েছে। ধরুন একজন আমার কাছে মামলা করতে এলো, তিনি কি মামলা করতে এলো, প্রথমে যখন ওরা আসে কোনো তথ্যই ছিল না। তারপরে আমি ওদের বললাম, ওরা কিন্তু কোনো তথ্য মানে ডকুমেন্টে কোনো তথ্য ছিল না, কিন্তু মুখে তথ্য ছিল। তারা বলল যে আমার পরে র্যাঙ্ক থাকা ওই ব্যক্তি চাকরি পেয়ে গেছে, এরকম আমি পাইনি। তখন তাহলে এটার তো তথ্য প্রয়োজন এবং তার ডকুমেন্ট প্রয়োজন। আরটিআই করতে বললাম, আরটিআই তথ্য আসতে শুরু করলো। এবার ধরুন এরকম মামলা করলাম, 1টা 2টো 3টে 4টে 5টা করে করলাম। একটা মামলা করি আর আদালত নির্দেশ দেয় যে রিপোর্ট ফাইলিংয়ের, বলে যে এটা একেবারেই ইনঅ্যাডভার্টেন্ট এরর, অনিচ্ছাকৃত ভুল। এরকম ভুলের তালিকা দীর্ঘায়িত হয়। আমি একদিন কি করলাম, এই সমস্ত যেগুলো ওই এসএসসি বলেছে যে অনিচ্ছাকৃত ভুল, এরকম 25টা ভুলের তালিকা একসঙ্গে নিয়ে গিয়ে একটি এভিডেভিটে ঢুকিয়ে বললাম যে দেখুন অনিচ্ছাকৃত ভুল কাকে বলবো। আমি 2 নম্বর ব্যক্তিকে দেওয়ার জায়গায় 3 নম্বর ব্যক্তিকে দিলাম, এটা অনিচ্ছাকৃত ভুল। কিন্তু 2 নম্বর ব্যক্তিকে দেওয়ার জায়গায় আমি 257 নম্বর ব্যক্তিকে দিলাম, এটা অনিচ্ছাকৃত ভুল হতে পারে না। তার থেকেও বড় কথা,
বারবার কেন হচ্ছে? আর যার লিস্টে কোথাও নাম নেই, কাউন্সিলিং যিনি করাচ্ছেন তার কাছে তো একটা লিস্ট থাকবে, তাহলে তিনি লিস্টের বাইরের ব্যক্তির নাম কি করে জানলেন? তার মানে এটা ইচ্ছাকৃত এবং এখানে দুর্নীতি হয়েছে। তখন আদালত সিবিআই তদন্তের নির্দেশ, নড়ে চড়ে বসলো এবং সিবিআই তদন্তের নির্দেশ দিল। এই যে ওএমআর শিট, যে সাদা খাতা দেখা যায়, এটা কিন্তু তথ্য আমরা দিইনি, সিবিআই তারা উদ্ধার করলো ওএমআর শিটগুলো। সেখান থেকে বোঝা গেল যে দেখো, সাদা খাতা জমা দিয়েও অনেকে শিক্ষকতা চাকরি। পশ্চিমবঙ্গে ভাবতে পারেন যে এত হাজার হাজার লোকজন অর্থের বিনিময়ে সাদা খাতায় শিক্ষকতা করছেন, বা 4টে দাগ দিয়ে ওই ওএমআর শিটে শিক্ষকতা করছেন, এবং অর্থের বিনিময়ে সেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তারা অর্থ দিয়েছেন, তারা অর্থ দিয়ে শিক্ষকতা করবেন। এটা এত হাজার হাজার মানুষ, এটা আমার সত্যি সত্যি বিশ্বাস হয়নি। 2-4জন তাদের নৈতিক স্খলন হতে পারে, হাজার হাজার মানুষের এই নৈতিক স্খলন ঘটল। মানে পশ্চিমবঙ্গে দুর্নীতির সামাজিকরণ ঘটে গেছে, যেটা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সব থেকে বড় বিপদ বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গে দেখবেন আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই আমাকে বলেন যে দুর্নীতির ইস্যু আর ইস্যু নয়, মানে দেখবেন এটা একটা সাধারণ মানে আজকে আলোচনার বিষয়, কিন্তু কেন নয়? এটা নিয়ে আমরা একটু ভাববো না? তার কারণ দুর্নীতির আজকে সামাজিকরণ ঘটেছে, তার একটা প্রাতিষ্ঠানিক রূপ আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় দাঁড়িয়ে আছে, এবং শুধুমাত্র এটা পশ্চিমবঙ্গে ঘটেছে এটা আমি বলবো না, অন্যান্য রাজ্যে ঘটেনি এ কথাও বলবো না। আমাদের দেশে কোনো না কোনোভাবে দুর্নীতি বা করাপশনটা, আপনাকে বলছিলাম যেটা আমি, যে আমাদের না এখন জিনে ঢুকে গেছে, এটা বের করা ইজ টু টাফ। দেখুন, আমি মনে করি, আমি আপনার সঙ্গে এই ব্যাপারে একটু দ্বিমত পোষণ করব। কেন? আমি মনে করি এটা হয়তো কঠিন, কিন্তু অসাধ্য নয়। না, অসাধ্য নয় তো, মানুষই পারবে এই অসাধ্য সাধন করতে। এইটা করতে গেলে যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে মানুষকে নিজেকে সচেতন হতে হবে, মানুষকে নিজেকে কিছু দায়িত্ব নিতে হবে, এবং সেই দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দায়িত্ব এবং তার সঙ্গে সামাজিক দায়িত্ব। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যারা প্রিভিয়াস সার্ভিস করতো তারা আবার তার আগে ডিপার্টমেন্টে ফিরে যেতে পারবে। যারা আগে কেন্দ্রীয় সরকারে কর্মরত ছিলেন তারা কি এই অর্ডার অনুযায়ী তাদের ডিপার্টমেন্টে ফিরে যেতে পারবে? এই প্রশ্নটা উঠছে, কেননা অনেকের কাছ থেকে আমি শুনলাম যে তারা নাকি অ্যাপ্লাই করেছেন, কিন্তু কোনো রকম রেসপন্স আসছে না। সুপ্রিম কোর্টের নির্দেশ সমস্ত প্রতিষ্ঠানের জন্য সমানভাবে কার্যকরী। সুপ্রিম কোর্টের নির্দেশ ল অফ দ্য ল্যান্ড। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ দেখবেন, ওই নির্দেশের যদি যে অংশটি আপনি বলছেন ওই অংশটি যদি আপনি পড়েন, তাহলে দেখবেন নির্দিষ্টভাবে যা বলা আছে তার সঙ্গে আমাদের আইনি পরিভাষায় বলি ওই সংক্রান্ত, যদি ধরেন আমার ইন্টারপ্রিট, যদিও মানে জাজমেন্টের ইন্টারপ্রিটেশন হয় না, কিন্তু আমি যদি পড়ি তার নির্যাসটুকু এটাই যে যারা পূর্বতন যে প্রতিষ্ঠানগুলোয় কাজ করতেন তারা সেই পূর্বতন প্রতিষ্ঠানগুলোতে ফিরে যাবে। এখন এই পূর্বতন প্রতিষ্ঠান, সেটা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হতে পারে, সেটা রাজ্যের সরকারের প্রতিষ্ঠান হতে পারে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকেই যাদের এনগেজমেন্ট ছিল সেই এনগেজমেন্ট অনুযায়ী তাদের ফিরিয়ে নেওয়া উচিত। যদি না করেন তাহলে আমি মনে করি সেটা সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের পরিপন্থী, এবং যদি না করেন তাদের কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননার দায়ে অভিযুক্ত হতে হবে। তারা নিশ্চিতভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরী করাতে তারা আইনগত পদক্ষেপ নিতে পারেন। কি পদক্ষেপ নেবেন এটা তারা জানতে চাইছে। হ্যাঁ, অবভিয়াসলি দেখুন, তাদের একদিকে তারা রিপ্রেজেন্টেশন দেবেন, তারপরে কনসিডার না হলে আদালতে যাবেন যে এই সিচুয়েশন, আমি এই প্রতিষ্ঠানে কাজ করতাম, এই প্রতিষ্ঠানে কাজ করা সত্ত্বেও আমি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এখনো পর্যন্ত আমি আমার পূর্বতন কাজে যোগ দিতে পারলাম না, অতএব ব্যবস্থা গ্রহণ করুন। মানে এটা কি হাইকোর্টে করলেও হবে? এটা অবভিয়াসলি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে কোনো নির্দেশ, দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরী করতে জুডিশিয়াল অথরিটি এবং এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিগুলো রয়েছে তারা বদ্ধপরিকর। সুপ্রিম কোর্টের মানে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিল মানে এই নয় সেই নির্দেশটি এক্সিকিউট করার জন্য
সবসময় সুপ্রিম কোর্টের সামনেই যেতে হবে। হাইকোর্টে সেটা দায়ের করলেও হবে মামলা। অবভিয়াসলি এটা আমার অভিমত। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয়। সুপ্রিম কোর্ট, আপনি যদি সমস্ত কিছু নিয়ে সুপ্রিম কোর্টে যান তাহলে অন্যান্য ন্যায়ালয়গুলো কি করবে প্রথম কথা, তাহলে বিচার কখনোই দেওয়াই সম্ভব হবে না। এখানে আবার তারা আবার বলছেন যে প্রিভিয়াস ডিপার্টমেন্ট যদি আমাদের রিভিউয়ের রেজাল্ট বেরোনোর আগেই জয়েন করায়, তাহলে রিভিউয়ের রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে সেক্ষেত্রে কি আমাদের আবার এই ডিপার্টমেন্টে ফিরে আসতে হবে? অর্থাৎ আমরা কি অটোমেটিক্যালি এসএসসিতে চলে আসবো, নাকি ওই প্রিভিয়াস ডিপার্টমেন্টেই থাকতে পারবো? দেখুন, এটা নির্ভর করবে কি রায় হবে আর কি। দেখুন, আমি আবারও বলি, এটা আমার, যেহেতু আমি একটা পক্ষের আইনজীবী ছিলাম, আপনি যেহেতু প্রশ্নটা করলেন, দেখুন আমি মনে করি রিভিউয়ের স্কোপ এমনি সাধারণ ক্ষেত্রেই অত্যন্ত লিমিটেড হয়। আর এক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের পরে আরেকটি আরও দুটি নির্দেশ হয়েছে, কিন্তু একটা নির্দেশ অত্যন্ত কার্যকরী। সেটা হচ্ছে সেই নির্দেশের ফলে কিছু মানুষ তারা 31শে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়গুলোতে যাবেন, পড়াচ্ছেন। দেখুন, আপনি যখন রায়ের বেনিফিট নিচ্ছেন তার মানে রায়টাকে মেনে নিয়েছেন। একবার রায়টিকে মেনে নেওয়ার পরে আপনি আবার বলতে পারেন না যে ওই রায়টি আমি মানব না। একসঙ্গে মানা এবং না মানা একসঙ্গে থাকতে পারে না। ফলে রায়ের যখন মেনে নিয়ে তার এক্সিকিউশন করে নিয়েছেন, তারপরে সেই এক্সিকিউশনের বেনিফিট পাচ্ছেন, আজকে দাঁড়িয়ে আপনি যদি বলতে পারেন না উল্টো কথা। ফলে সেই গ্রাউন্ডেও রিভিউটার স্কোপ অনেকটা কমে গেছে। এবার বলতে পারেন যে সরকার বা এসএসসি তাদের পার্সপেক্টিভ থেকে তারা রিভিউ করতে পারেন। সকলের সুযোগ রয়েছে রিভিউ করার, অনেকেই করেছেন, কিন্তু এখনো পর্যন্ত অ্যাজ সাচ কোনো ফল হয়নি। দেখুন, এবং ফল হওয়ার সুযোগও অত্যন্ত কম। এটা নিয়ে অনেকে হয়তো বিতর্ক করতে পারেন, কিন্তু সুযোগ যে কম সেটা যদি আপনি রায়টিকে গোটাটা পড়েন তাহলেই বুঝে যাবেন যে কেন সুযোগ কম। আর বিশেষ করে রায় হওয়ার পরে যে পরবর্তী নির্দেশ এবং সেই নির্দেশের ফলে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাওয়া, সেটা কিন্তু রায়কে মান্যতা দেওয়া। আপনি ধরুন অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, কারণ 31শে মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, কে অ্যাডভার্টাইজমেন্ট করেছেন? স্কুল সার্ভিস কমিশন। তাহলে স্কুল সার্ভিস কমিশন একবার আদালতের রায় মেনে অ্যাডভার্টাইজমেন্ট করে দিলেন, তারপরে বলছেন আদালতের রায় মানি না, দিয়ে এই জন্য এই কারণে রিভিউ করতে হবে। আপনি কারণ বলতে পারেন, কিন্তু রিভিউয়ের আমাদের যে লিগাল প্রিন্সিপাল সেই অনুযায়ী তো রিভিউ, কেন রায়টিকে পুনর্বিবেচনা করতে হবে এটা তো আদালতকে প্রথমে স্যাটিসফাই করতে হবে। রিভিউ অ্যাপ্লিকেশনটি প্রথমে অ্যাডমিট করাতে হবে, তারপরে তো রিভিউয়ের এই পয়েন্টে রিভিউ করতে হবে, এই কারণে রিভিউ করতে হবে, এবার তো রিভিউয়ের নির্দেশ এই হওয়া উচিত। দেখুন, রিভিউটা গ্রহণযোগ্য হওয়ার মতো কোনো কারণ আছে বলে আমি এই মুহূর্তে মনে করছি না। এবং তার কারণ একেবারে স্পষ্ট। এক, সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক অনেকেই স্কুলে যাচ্ছেন, মাইনে নিচ্ছেন। তাহলে একবার রায় গ্রহণ, তার পরের মুহূর্তে আপনি বর্জন করছেন, এক। দ্বিতীয় হচ্ছে যে রিভিউ হতে গেলে যে লিগ্যাল প্রিন্সিপালগুলো স্যাটিসফাই করা উচিত সেই জায়গায় এখন বর্তমানে মামলাটি নেই। কি নতুন ফ্যাক্ট বলুন তো, যে নতুন ফ্যাক্টের উপর দাঁড়িয়ে এই মামলাটি পুনর্বিবেচনা করতে হবে? তার মানে সেই আশা এখন না রেখে নতুন করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়াটাই একমাত্র রাস্তা হয়ে দাঁড়াচ্ছে আমার এই বর্তমান পরিস্থিতিতে সেটাই। কিন্তু এই যে নতুন যে বিজ্ঞপ্তি, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি নিজেই তারপরে আমার মক্কেলরা মামলা করেছে, আমি সেই মামলায় আর্গু করব। দেখুন, এই যে ধরুন নতুন বিজ্ঞপ্তি হয়েছে, সেই নতুন বিজ্ঞপ্তিতে আমি মনে করি সেই নতুন নিয়োগ 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে যে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয়েছে, হওয়া উচিত নয়। দুটো কারণে, এক, 2016 সালে রুলসে ছিল না। দ্বিতীয় কারণটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এন্ট্রি লেভেল। ধরুন একজন নবম দশমের শিক্ষক হবে, এটা তো এন্ট্রি লেভেল শিক্ষকতার পদ। এন্ট্রি লেভেলে সাধারণত এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয় না। দিলে কি হবে? তাহলে টিচার হবে। কারণ একজন মানুষ যিনি শিক্ষকতা করেছেন 5 বছর ধরে, তিনি 10 নম্বর পাবেন। আর একজন মানুষ যে নতুন ধরুন
বিএড কমপ্লিট করেছে, তিনি কোনো প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন না। তাহলে একজনের জন্য নিয়োগ প্রক্রিয়া হলো 90 নম্বরের, আরেকজনের জন্য নিয়োগ প্রক্রিয়া হলো 100 নম্বরের। এই তিনি কম্পিটিশনে থাকবেন কোথায়? পরীক্ষা দুটো অবশ্যই আলাদা হওয়া প্রয়োজন ছিল। একদমই, মানে 2016 সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেটদের জন্য একটি পরীক্ষা, আর নতুনদের জন্য অবশ্যই ফ্রেশারদের জন্য আপনি বিজ্ঞপ্তি দিয়ে যতগুলো শূন্যপদ রয়েছে নিয়োগ করুন না। প্রচুর শূন্যপদ, মানে আমাদের রাজ্যে যে পরিমাণ শূন্যপদ রয়েছে অন্য খুব কম রাজ্যে রয়েছে। আমাদের পিটিআর রেশিও প্যাথেটিক, ছাত্র শিক্ষকের অনুপাত প্যাথেটিক। এই আলোচনা চলতেই থাকবে দাদা, কেননা যা টপিকে আমরা আলোচনা করছি এর শেষ নেই। কিন্তু অনেক কিছু জানলাম, নতুন নতুন তথ্য আপনার কাছ থেকে পেলাম, মানে যে তথ্যগুলো নিয়ে আলোচনা হয় না। আমি চাইবো যে এরকম আলোচনা চলতে থাকুক, মানুষ জানতে থাকুক। অনেক ধন্যবাদ দাদা, ভীষণ ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো, ধন্যবাদ।